কূটবুদ্ধি, ইললেজিটিমেট ওয়ার্ক, ছল, চাতুরি, মিথ্যা, যত রকম ইললেজিটিমেট তথা অবৈধ কর্ম তথা কর্ম সম্পাদনের জন্য যে ডিজায়ার, তার যে পরকাষ্ঠা, সে হচ্ছে সিউডো প্ল্যানেট রাহু। এই রাহু আগামী 18 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে পরবর্তী 1.5 বছরের জন্য। এতদিন রাহু এবং কেতু যথাক্রমে মীন এবং কন্যা রাশির জামচারে অবস্থান করছে। এবার তাদের নর্মাল ঘড়ির কাঁটার দিকে, যেহেতু তারা বিপরীত দিকে সবসময় যাতায়াত, মানে তাদের রোটেশনাল মোশনটাই রেট্রোস্পেকটিভ মোশন, তো সেই হিসাবে তারা মীন থেকে উল্টো দিকে রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং কেতু প্রবেশ করবে কন্যা থেকে সিংহ রাশিতে। আমি সেপারেটলি আলোচনা করি, রাহু কেতুর জবে থেকে আলোচনা করছি। আমি আজকে যে পোর্শনটা নিয়ে বলবো সেটা শুধুমাত্র রাহুর অ্যাক্টিভিটিস, এখানে আসার পরে রাহুর যে ইম্প্যাক্ট এবং পজিটিভ নেগেটিভ সমস্ত ইম্প্যাক্ট তথা সার্বিক যে ফলাফল অন্যান্য প্ল্যানেটের সাপেক্ষেও যেটা দেবে সেটা, এবং সবশেষে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যেটা আপনাদের বলে দিই সেটা আপনাদের বলে দেব। তো আলোচনা শুরুর আগে আপনাদের একটু তারিখগুলো সম্পর্কে বলে দিই। সেটা হচ্ছে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু যথাক্রমে কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে 18/5/2025 বিকেলবেলা 5টা 4 মিনিটে। আমি যা বলবো কলকাতার লঙ্গিটিউড ল্যাটিটিউডে বড় প্ল্যানেট, সেম ভেলোসিটিতে প্রত্যেক দিন 3 মিনিট 15 সেকেন্ড ভেলোসিটিতে সে যাতায়াত করে। সুতরাং এটা নিয়ে মানে তার একটা সমধর্মী স্ট্যাটিক ফল দেওয়ার প্রবণতা থাকে, কিন্তু একটা ঘরে যেহেতু সে 1.5 বছর অবস্থান করে, তো সুতরাং তার ফল প্রদানের ক্ষেত্রে অনেকটা প্রভাব থাকে এবং কলিযুগে তার প্রভাব অনস্বীকার্য। বহুবার বলেছি যে রাহু শুক্র মঙ্গল এদের যে এদের ট্রাইপার্টাইট যে ফল প্রদানের ক্ষমতা সেটা অনেক বেশি, এবং রাহু যার সাথেই আসে তার নেগেটিভ প্রভাবকে অ্যাম্পলিফাই করে। বহু লোক বলবে পজিটিভ প্রভাবকে অ্যাম্পলিফাই করে, কিন্তু রাহুর কোনো পজিটিভ প্রভাব নেই, রাহুর পুরোটাই নেগেটিভ প্রভাব। অনেক মানুষ বলেন আমি বাজার চলতি নারদ সংহিতা বা মহর্ষি পরাশরের লঘু পরাশরী হোড়া, বৃহৎ পরাশরী হোড়া আমি পড়ে দেখেছি, সেখানেও এই জাতীয় কথাই বলা আছে। কিন্তু আমি বারবার একটা কথা বলেছি যে মুনিরাজ যে কথা বলে গেছেন সেটা যখন লিটারাল ট্রান্সলেশন হয়েছে তখন সেটা কি হয়েছে বা কি পরিপ্রেক্ষিতে তিনি কোন কথা বলেছেন, আমাদের পুরো শাস্ত্রটা টিকা আকারে লেখা আছে, অর্থাৎ প্রশ্ন উত্তর, প্রশ্ন করছে উত্তর দেওয়া, সেইভাবেই পুরোটা বর্ণনা করা আছে। তো সেখানে তিনি কি প্রশ্নের কি উত্তর দিয়েছেন এবং সেটা পরবর্তীকালে শুধুমাত্র সেই কনসাইজ সেই বুকস হিসাবে সেটা কম্পাইলড হয়েছে, এবং সর্বোপরি ভাষার যে একটা বিরাট বড় ট্রান্সফরমেশন, লিটারাল ট্রান্সফরমেশন, সেটাতে কতটা অ্যাবারেশন আছে সেটা না দেখে বলা সম্ভব নয়। কারণ যিনি এই টিকাতত্ত্ব লিখেছেন তিনি হচ্ছেন ভারতবর্ষ তথা সারা পৃথিবীর জ্যোতিষশাস্ত্রের জনক, সে মহর্ষি পরাশর। সুতরাং মহর্ষি ভৃগুর পরে মহর্ষি পরাশর। সুতরাং তিনি কখনো কোনো ভুল তথ্য প্রদান, ভুল তো বহু দূরস্থ, ভুলের চারপাশ দিয়ে যাওয়ার মতনও কোনো জায়গা প্রদান করতে পারেন, এটা আমি বা যে কোনো উচ্চস্তরের উচ্চমার্গের কোনো মানুষ সেটা কখনো ট্রাস্ট করবে না। তো এটার ক্ষেত্রে ট্রান্সলেশনের সময় কিছু গণ্ডগোল আছে, সেই জন্যই আমি বাংলা বই থেকে যারা সংস্কৃত পড়তে পারেন, যে সমস্ত আপনারা দুটো বই পাশাপাশি রেখে পড়লে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে সংস্কৃতে অ্যাকচুয়ালি কি লেখা আছে আর বাংলায় তার কি অনুবাদ আছে। যিনি অনুবাদক আমি তাকে কোনো রকম বলছি না, কারণ দুটো ভাষার মোডের ক্ষেত্রে অনেক ডিফারেন্স থাকে। তো তার ফলে যখন একেবারে লাইন টু লাইন লিটারাল ট্রান্সফরমেশন হয়,
ট্রান্সলেশন হয় তখন সেটা ক্ষেত্রে কিছু অ্যাবারেশন তৈরি হয়ে যায়। আচ্ছা, রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এবার কেতুর ব্যাপারটা আমি আজকে এখানেই স্টপ রাখছি। শরভানু নামক যে ডেমন ছিল, যে আমাদের অমৃত চুরি করবার জন্য যিনি বেশ পরিবর্তন করে দেবতাদের মধ্যে বসেছিলেন, ভগবান তাকে চিনতে পারেন এবং তার মস্তক ছেদন করে দেন। শরভানুর মস্তিষ্কটা রাহু আকারে, যেহেতু তার গলাতে তখন গলা পর্যন্ত তার অমৃত চলে গেছিল, ফলে সে অমর হয়ে যায় এবং তার লোয়ার পার্টস অর্থাৎ ঘাড়ের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত যে বডি পার্টস আছে সেটা একটা অর্ধমৃত অবস্থায় থাকে, যেটাকে আমরা কেতু বলি নর্মালি। বহু পণ্ডিতদের মধ্যে এই নিয়ে বিতর্ক আছে, প্রাণ বা স্পর্শ, তার প্রভাব বা দৃষ্টি, এসব নিয়ে একাধিক বিতর্ক আছে। আমিও কখনো কখনো স্বল্প মাত্রায় সেগুলো বলেছি। তো সেই ফ্যাক্টরটা, তো রাহু বলতে অ্যাকচুয়ালি কিন্তু মনে রাখবেন, রাহু মানে পুরো অবয়বটা, তার একটা পার্ট কেতু এবং রাহুর আরেকটি পার্ট হচ্ছে তার মস্তিষ্ক, যাকেই আমরা মূলত রাহু বলে থাকি, তার আইডেন্টিফিকেশন মার্ক। অনেকবার বলেছিলাম যে পঞ্চ ইন্দ্রিয়ের সবকটা ইন্দ্রিয় রাহু বহন করে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, সেটা রাহুর মধ্যে আছে। এখানেও ত্বক আছে, আর বডি পার্টসে যেটা আছে সেটা শুধু ত্বক আছে। সেজন্য কেতুর সাথে তার একটা মৌলিক ডিফারেন্স আছে। কেতুর ক্ষেত্রে 4টি ইন্দ্রিয় অলমোস্ট ডিফাং থাকে, সেটা যখন আলোচনা করব সেটা নিয়ে আলাদা করে বলবো। তো রাহু যখনই কুম্ভ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদকে নিয়ে এসে প্রবেশ করবে এবং প্রথম 10 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি কুম্ভ রাশির শেষ 10 ডিগ্রি, সেটা রাহুর ক্ষেত্রে উল্টো বলে, তার প্রথম 10 ডিগ্রি সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে মানে সে নিয়ে চলবে, তার প্রভাবের মধ্যে সে থাকবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে সে শতভিষা নক্ষত্রে যেদিন প্রবেশ করবে সেটা হচ্ছে 23/11/2025 সকাল 10টা 5 মিনিটে। 23/11/2025 সকাল 10টা 5 মিনিটে, ঠিক আছে। তো শতভিষা নক্ষত্রের বিস্তার হচ্ছে কুম্ভ রাশি 6 ডিগ্রি 40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। রাহু উল্টো দিক থেকে আসবে, এর নবাংশ মিন থেকে ধনু পর্যন্ত, উল্টো দিক থেকে বলছি আর কি। তো সেই হিসাবে সে 20 ডিগ্রি থেকে 19 ডিগ্রি 18 ডিগ্রি এরকম করে নামতে নামতে 6 ডিগ্রি 40 মিনিটে এসে যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, সেই সময়টা হচ্ছে 2রা অগস্ট রাত্রিবেলা 12টা 40 মিনিট। অর্থাৎ 1লা অগস্ট থেকে 2রা অগস্ট হচ্ছে সেই সময় 2/8/2026 রাত্রি 12টা 40, 6 ডিগ্রি 40 মিনিটে ক্রস করবে। তারপরে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এবং কুম্ভ রাশি থেকে প্রস্থান করবে এবং কেতুও সিংহ রাশি থেকে প্রস্থান করে সে কর্কট রাশিতে এবং রাহু মকর রাশিতে প্রবেশ করবে। সেটা হচ্ছে 5/12/2026 রাত্রি 8টা 2 মিনিটে। এটা হচ্ছে টোটাল ট্রানজিশনের ব্যাপারটা বললাম। এবার যেটা নিয়ে মুখ্যত আলোচনা হবে সেটা হচ্ছে রাহুর প্রভাব। আমি রাহুর প্রভাব আলোচনা করার আগে বা এর সাথে মিশিয়ে বলবো না, আমি একটু সেপারেট বলে রাখবো। বহু মানুষ প্রশ্ন করেছেন যে এই যুদ্ধ নিয়ে, বা আমি যখন বৃহস্পতির গোচর বলেছি তখন আমি বলেছিলাম যে মানে ইমিডিয়েট যুদ্ধ হওয়ার কোনো যোগ নেই। আমার যে ভিডিওটা আমি করেছিলাম সেটা অনেক আগে, আজকে যেদিন ভিডিও করছি সেটা 3 তারিখ, সুতরাং আজ থেকে প্রায় আমি 11-12 দিন আগে ভিডিও করেছিলাম। তো 11-12 দিন আগে যে পরিমাণ টেনশন বা পরিস্থিতি ছিল তার সাপেক্ষে বর্তমান পরিস্থিতি বা সব কিছুর মধ্যেই একটা অনেক পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনই কালের বেসিক নিয়ম, তো সেটাই ঘটেছে। আমি কিন্তু যেটা আমি অ্যামেন্ড করে আপনাদের বলে দিচ্ছি, আমি কিন্তু একবারও বলিনি যে যুদ্ধ হবে না, আমি বলেছি এই মুহূর্তে হবে না, ঠিক আছে। তো হওয়ার অ্যাকচুয়াল সময়টা কবে থেকে তৈরি হচ্ছে, যখন থেকে শনি মোটামুটি 5 মিনিট
প্রায় 5.5 মিনিটের নিচে নেমে যাবে গতিতে, এবং সেই সময়টা তৈরি হবে মোটামুটি 12ই মের পর থেকে। তো 12ই মের পর থেকে স্যাটার্নের ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ সেটা 5.5-এর নিচে নেমে যাবে। তো তারপর থেকে কিন্তু যত দিন যাবে, যত ওদিকে যাবে, তত কিন্তু প্রবাবিলিটি তৈরি হবে এটা হওয়ার। তবে আমি বারবার বলছি যে এটা কিন্তু এটা খুব ডিসাইসিভ কোনো একটা জিনিস ঘটতে পারে, কিন্তু খুব ব্যাপক আকারে ঘটবে না, এটুকু বলে রাখলাম। ব্যাপক আকারে ঘটার জন্য সব থেকে এই বছরের দুটো খারাপ ফেজ আছে। সেই ফেজের মধ্যে একটা হচ্ছে মোটামুটি জুলাই মাসের 2-3 তারিখ থেকে অগাস্ট মাসের 12 তারিখ পর্যন্ত এই সময়টাকে যদি নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ মানে সমস্ত কিছু আমাদের পার্সোনাল, সোশ্যাল, ওয়ার্ক প্লেস, এভরিথিং, আমাদের যত রকম সামাজিক তথা অন্যান্য প্যারামিটারের সাথে, কালচারাল প্যারামিটারের সাথে আমরা যুক্ত থাকি সেটা কিন্তু এই নেগেটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা কম, অর্থাৎ এটা সফট। পরেরটা হচ্ছে এন্টায়ার নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত, এই যে 42 দিনের যে এটার নেগেটিভিটি কম্পারেটিভলি বেশি। প্রথম যে অংশটা বললাম তার থেকে প্রায় ডাবল। এই দুটো অংশ ছাড়া এই বছরে কিন্তু খুব বেশি প্রভাব বিস্তারকারী জায়গাতে যাওয়ার সম্ভাবনা কম আছে। এটা এমন হতে পারে যেটা একটা স্কার্মিশ বা একটা ডিসাইসিভ কোনো ডিসিশন নেওয়া হলো যাতে আমরা পিসফুলি বাস করতে পারি। কারণ এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না যে নিজের দেশে কোনো মানুষ কোনো বহিরাগত কোনো দুষ্কৃতি দ্বারা, দুষ্কৃতি শুধু নয়, আতঙ্কবাদী যাকে বলা যায়, তার দ্বারা তার যদি কোনোভাবে কোনো ক্ষতি হয়, এক্ষেত্রে তো সর্বোচ্চ ক্ষতি হয়েছে যার কোনো দেয়া যেতে পারে না। বছর মানে যুগ যুগ ধরে আমাদের সোলজাররা সেই জায়গাতে চেষ্টা করে আসছে, বহু মানুষ বীরগতিপ্রাপ্ত হচ্ছে প্রতি মুহূর্তে দেশকে রক্ষা করতে গিয়ে। তার একটা ডিসাইসিভ জায়গা আসা দরকার, কারণ একটা সভ্য সমাজ এভাবে কোনোদিন চলতে পারে না। আর নাম্বার 2 হচ্ছে, কিন্তু আপনারা যদি পরিব্যাপ্তির দিক থেকে বলেন সেটা কিছু কিছু মান্ডেন এরিয়ায় এফেক্ট হবে। আমি এতটা ডিটেইলিংয়ে যাব না, কারণ সেটা অনেক কিছুর বিরুদ্ধাচরণ হয়ে যাবে, কিন্তু এইটুকু হবে। কিন্তু এটা একটা খুব ব্যাপক আকারে যে জিনিসটা ছড়িয়ে পড়বে সেটা নয়। এবং 12ই আগস্টের পর থেকে ব্যাপারটা শ্রিঙ্ক করতে শুরু করবে, এটা আপনাদের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবে। এবং যেহেতু এবছর বৃষ্টি প্রচুর হবে এবং পশ্চিম দিকের যে বৃষ্টিটা সেটা একটু পরে হয়, দিল্লি অনওয়ার্ডস পশ্চিম দিকে যদি যান ওখানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও চলে আসে, মেডিটেরিয়ান জলবায়ুর এফেক্টও চলে আসে, শীতকালে বৃষ্টি হয়। আর বর্ষাকালের বৃষ্টিটা অনেক পরে যায়, গুজরাট বা এই সমস্ত স্টেট অতিক্রম করে রাজস্থানের পূর্ব দিক থেকে তারপরে ঢোকে ওদিকে। তো সেটা হতে হতে জুলাই মাস হয়। তো তারপরে কিন্তু প্রোপেন্সিটি উইল বি লোয়ার অটোমেটিক্যালি। আমি এর থেকে বেশি কিছু বলবো না, এর বেশি। আচ্ছা, আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। রাহু নিয়ে বহু মানুষের বহু রকম মিথ আছে, এবং কখনো একে বলা হয়েছে যে কলিযুগের রাজা বা এরকম বিভিন্ন রকম কথা বলা হয়েছে। তো আমি রাজা প্রজা এসবের মধ্যে কিছুতে যাব না। আমি যেটাতে বলবো সেটা হচ্ছে রাহু কোনো প্ল্যানেট নয়। বহু লোক যারা অ্যাস্ট্রোলজির বিরুদ্ধাচরণ করে এবং এই শাস্ত্রটিকে একটি ভণ্ড শাস্ত্র বলে প্রতিপন্ন করবার চেষ্টা করে, তারা প্রথম এই জায়গাটাকে টার্গেট করে। তো সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু কেন টার্গেট করে তার কারণ এতে তো দেখা যাচ্ছে না, তো সেই হিসাবে তার প্রভাব তো দেখা না গেলেও আমরা যখন অ্যারিথমেটিক ক্যালকুলেশনের ক্ষেত্রে যাই তখন পৃথিবীর যে
সূর্যের চারিদিকে যে উপবৃত্তাকার কক্ষপথ আছে এবং চন্দ্র পৃথিবীকে চারপাশে যে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে, সেটার যে কাট অফ এরিয়া আছে দুটো, নর্দার্ন সাইডের যে কাট অফ এরিয়া, যদি আমি মানে আলোচনার সুবিধার্থে নর্দার্ন, মহাকাশে কোনো নর্দার্ন সাদার্ন বলে কিছু থাকে না, ওখানে পোলার কোঅর্ডিনেট থাকে, তার মাধ্যমে সব কিছুকে ক্যালকুলেশন করা হয়। তা আমি কথার কথা বলছি, আমরা বইতে যেভাবে ছবি দেখি, একটা 2 ডিমেনশনাল পেজে একটা 3D ছবি আঁকা, তো সেই ছবিতে যেটা দেখা হয় সেক্ষেত্রে মাথার দিকের অংশটাকে রাহু বলা হয় এবং লেজের দিকের অংশটাকে কেতু বলা হয়। এটাকে এটা পুরো ক্যালকুলেটিভ একটা ফর্ম। আর এর যে স্পিরিচুয়াল ফর্ম বা তার যে রিলিজিয়াস মানে পার্সপেক্টিভ আছে, সেটা নিয়ে আমি একটু আগে বললাম, এর বেশি এলাবোরেশন করছি না, বহুবার বলা হয়েছে সেটা। তো রাহু হচ্ছে অ্যাকচুয়ালি কারকতা বৃদ্ধির জন্য ভগবান সৌরজগতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাকে। রাহুর নিজস্ব কোনো ঘর নেই। আপনি মনে করুন কোনো একটা এরিয়াতে 10টা বাড়ি আছে, ধরে নিন জাস্ট 10টা বাড়ি আছে, 10টা বাড়িতে 10 রকম মানুষ আছে, তাদের মতন তারা ঠিক আছে, ঠিক আছে। এবার ওখানে আমি আরও 2টো মানুষকে ঢুকিয়ে দিলাম যাদের কোনো বাড়ি নেই। এবার তারা কি করবে? তারা একবার এর বাড়ি, একবার ওর বাড়ি, বিভিন্ন জায়গায় ঘুরবে এবং তার মধ্যে কিছু হীনমন্যতা তৈরি হবে খুব ন্যাচারালি, কারণ সে দেখবে সবার ঘর আছে, আমার নেই। তারপরে তার প্রবৃত্তি যদি তামসিক হয়, যেটা রাহুর ক্ষেত্রে সর্বাধিক, সে একটা ডেমন, আমাদের ফ্রিকোয়েন্সির সাথেও মিলবে না, দেবদেবীর ফ্রিকোয়েন্সির সাথেও মিলবে না, তো একটা মাঝামাঝি ফ্রিকোয়েন্সিতে অবস্থান করবে। হ্যাঁ, তো ভগবান সেই হিসাবেই তৈরি করেছে ওকে। তো তাকে যখন দিয়ে দেওয়া হবে, সে কি করবে? অশান্তির সৃষ্টি করবে। কখনো এর ঘরে যাবে, কখনো ওর ঘরে খাবার চাইবে, কখনো এর ঘরে গিয়ে, কারণ কোথাও তো ওকে শেল্টার নিতে হবে নিজের সেফটির জন্য। ও একদম নোম্যাডিক ব্যারেন থাকতে পারবে না। তো সেই হিসাবে রাহুর অবস্থাটা সেরকম। রাহু কি করবে? রাহু নিজস্ব কোনো তো ঘর নেই। কালপুরুষের নিয়মানুসারে সে প্রত্যেক 18 বছর অন্তর, প্রত্যেক 1.5 বছর করে সে একটা করে রাশির মধ্যে থাকে, কিন্তু কোনো ঘরই তার নয়। বহু লোক বলে এটা রাহুর তুঙ্গ ঘর, এটা নিজ ঘর, অমুক ঘর, তমুক ঘর। আরে যে জিনিসটা নেগেটিভ, তার আর তুঙ্গ আর নিচে কি এসে যায়? সে তো নেগেটিভ ফলই দেবে, তার কাজই হচ্ছে নেগেটিভ কাজ করা। তো তার ফ্রিকোয়েন্সির সাথেই একটা হিউম্যান ফ্রিকোয়েন্সি মিলবে না। হ্যাঁ, ডেমানদের থেকে তার ফ্রিকোয়েন্সি লোয়ার, সেই হিসাবে তারা তাকে কিছুটা সাপ্রেস করে রাখতে পারে, কিন্তু দেবদেবীরা বা ডেমিগডসরা তারা কিছুটা সাপ্রেস করতে পারে। যেমন বৃহস্পতি তাকে সাপ্রেস করতে পারে, স্যাটার্ন পাওয়ারফুল হয়েও সাপ্রেস করতে পারে না। রবিচন্দ্র অত্যন্ত ভীত থাকে, কারণ তারা তাকে আইডেন্টিফাই করে দিয়েছিল। ভগবানের এগুলো লীলা হয়, ওদের দিয়ে কাজটা করায়, কিচ্ছু নয়। ওখানে কারকতার ভূমিকা রবি এবং চন্দ্র। সেই জন্য প্রত্যেক বছরে 4 দিন মানে কয়েক ঘন্টা করে, টোটাল হিসেব করলে সেটা 1 দিন হবে, 6 ঘন্টা যদি একদম প্রথম থেকে গ্রহণকে ক্যালকুলেশন করা হয়, চন্দ্র এবং রবিকে পুরোপুরি ঢেকে দেয় রাহু। সেটা তখন কি হয়? আমি যে বলছিলাম কাট অফ মার্কসটা, সেই কাট অফ মার্কসটা প্যারালালি চলে আসে বলে যখন সূর্যগ্রহণ হয় তখন কি হয়? তখন চন্দ্রের যে ছায়া আছে সেটা পৃথিবীর কোনো জায়গায় এসে পড়ে। সূর্য যেহেতু বড়, সেহেতু পুরো এরিয়াটাকে তো কভার করতে পারে না, কখনো বলয় গ্রাস হয়, কখনো খণ্ড গ্রাস হয়, এটা হয়। আর চন্দ্রগ্রহণ যখন হয় তখন 3 জনই একই লাইনে থাকে, কিন্তু মধ্যেখানে পৃথিবী পড়ে যায়। তো পৃথিবীর সাপেক্ষে চন্দ্র যেহেতু ছোট, সে তার ছায়াটা পৃথিবীর ছায়াটা চন্দ্রের ওপরে গিয়ে পড়ে। নিজের ছায়া পড়ার জন্যই পৃথিবী থেকে অবস্থানকারী মানুষ চন্দ্রকে দেখতে পায় না কয়েক ঘন্টার জন্য, নাহলে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতেই গ্রহণ হতো, কিন্তু তারা 5 ডিগ্রি তলে, ওপরে বা নিচে থাকে, সেজন্য হয় না। এবং যখন হয় সেটাকে রাহুকেতু দিয়ে আমরা ক্যালকুলেশনের জন্য ডিরাইভ করি, কিন্তু তার যে সিগনিফিকেন্সের জায়গাটা আছে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো সিগনিফিকেন্সের যে জায়গাটা সেটা বলে দিই। আচ্ছা, মনে রাখবেন এতদিন সে মীন রাশিতে অবস্থান করছিল রাহু, 1.5 বছর।
মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ ঘর এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ঘর। সাবকনশিয়াস মাইন্ড বলতে কি বোঝায়? যে মাইন্ডে আমরা পরিপূর্ণভাবে আমাদের পুরো সেন্স থাকে না। ভগবানের ঘর 9th হাউসের 4th হাউস। আমাদের প্রত্যেক দিন ঘুমের মধ্যে আমরা এমন একটা সময় থাকে, বিশেষত যারা স্বাভাবিকভাবে নিদ্রা যায়, মনে করুন রাত্রি 10:30 11টায় ঘুমিয়ে পড়লো, সকাল মোটামুটি 5:30 থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে তাদের প্রাত্যহিক জীবন শুরু করলো। এই যে স্প্যানটা মানুষ, অ্যাভারেজ মানুষ যে ঘুমান, এর সময় এমন একটা স্প্যান থাকে যে ঘুমের কোনো স্মৃতি আমাদের মনে থাকে না। এই স্মৃতি মনে না থাকার পেছনে অনেক কজ আছে। আমি একদম একটা ছোট্ট কজ বলে দিচ্ছি। আমাদের একদম পরম ভগবান এই সময় আমাদের প্রত্যেকের সাথে দেখা করতে আসেন। এবার আপনি বলবেন এত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এত লোক আছে দেখা করতে আসে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে দেখা করতে আসে, সে অনন্ত বলি সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত আছে, দেখা করতে আসে। এই স্মৃতিটা মনে এই কারণেই থাকে না, কারণ ওই সময় কি কথাবার্তা হয় না হয়, কি তিনি বলেন, কি পরামর্শ দেন, এবং আমাদের যে সোল আছে তার অংশ, পরমাত্মার অংশ আমাদের আত্মা, তো তার সাথে তার কি টক্স হয় সেটা আমরা মনে রাখতে পারি না, মনে রাখতে দেওয়া হয় না আমাদের। এটাই হচ্ছে মেন কারকতা। যেরকম পূর্বজন্মের স্মৃতি খুব কম সংখ্যক মানুষ সেটা মনে করে আসতে পারে। কেন মনে রাখতে দেওয়া হয় না? মনে রাখলে সেই ব্যাকলগগুলো আমাদের চলতে থাকবে। তো সেই কারণে তৎকালীন দুঃখ বেদনা, জীবন মানে কি দুঃখালয়ম, তো এখানে দুঃখই, ছেড়ে যাওয়ার স্মৃতি, পুরনো স্মৃতি, সেগুলো আমাদের মধ্যে প্রচুর বাধকতা সৃষ্টি করবে বলে ভগবান সেগুলোকে খুব টেকনিক্যালি মনে করে না। এবার কিছু মানুষ তার কর্মফলের জন্য সেগুলো মনে রাখে, সেটাও ছক দেখে বোঝা যায়, ঠিক আছে, তারও স্পেসিফিকেশন আছে। তো রাহু হচ্ছে এমন একটা জায়গা, রাহু হচ্ছে এমন একটি প্ল্যানেট যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেয়, এবং সে যখন মীন রাশিতে অবস্থান করে, বিশেষত শনির আশেপাশে অবস্থান করে। এটা প্রথম মনে রাখবেন, শনির আশেপাশে মানে শনি থেকে মোটামুটি 30-40 ডিগ্রি দূরের মধ্যে অবস্থান করে। তখন যেটা সমস্যা করে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউনস তৈরি করে। যেরকম ধরুন 1967-68 এরকম সময় রাহু এবং শনি কিন্তু মোটামুটি এক জায়গাতেই ছিল আমাদের মীন রাশিতে, বা পরবর্তীকালে 87 না আরেকটু পরে হবে, 88 এরকম সময় হবে, 86-87 এরকম সময় হবে হয়তো, আমার এক্স্যাক্ট মানে ওর থেকে 18 বছর পরে চলে আসুন তাহলেই চলে আসবে সেটা। সেই সময় মীন রাশিতে, মানে মীন রাশিতে যখন রাহু থাকবে এবং শনি যখন কাছাকাছি থাকবে, তো রাহু তো 18 বছর পর চলে আসবে। রাহু এবং শনির যদি আপনারা এলসিএম করেন তাহলে সেটা কত হবে? 90 বছর। তো 90 বছর পর পর তারা একটা ঘরে বসবে মিনিমাম, কিন্তু কাছাকাছিও তো অবস্থান করতে পারে, যেরকম এখন অবস্থান করছে মনে করুন কাছাকাছি। তো সেই রকম সিচুয়েশন হলে পরে সেটা ফল প্রদানের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ফ্লোয়ের ক্ষেত্রে ভীষণ আপস অ্যান্ড ডাউনস দেয়। এটা বহু জায়গায় দিয়েছে। এবং তার সাথে যেটা করে, ফাইন্যান্সিয়াল ডেডলক করে দেয়, পুরো চারিদিক থেকে ব্লকেজের একটা সিচুয়েশন করে, সেখান থেকে বেরোতে দেয় না। এটা মীন রাশিতে যতদিন রাহু ছিল, বিশেষত গত বছর যখন শনি কাছাকাছি চলে গেছে, বকরি হয়েছে জুন মাসের শেষের দিকে, তারপর থেকে দেখবেন রাহু নেমে আসছে। তারপর থেকে দেখবেন মোটামুটি জুলাই অগস্টের পর থেকে সারা পৃথিবীতে যত গন্ডগোলের সময় তৈরি হয়েছে, আমি তখনও বলেছি, আভাস দিয়েছি গন্ডগোলের সময়। এবং তারপরে গন্ডগোলের মাত্রা বেড়েছে খুব, সমাজের 5-7% লোকের প্রোগ্রেস লক্ষ্য করা গেছে, বাকি লোকেদের কিন্তু খুব ফ্ল্যাট বা অ্যাভারেজ একটা ফলই দিয়ে গেছে। নেগেটিভ দশায় থাকলে কিন্তু সেই ফলের ক্ষেত্রে কোনো যথার্থতা বা পূর্ণাঙ্গতা আসেইনি। বহু লোক মানে ডাউনসাইজিং হয়েছে কাজের ক্ষেত্রে, সেটাই নিয়ম করে থাকে রাহু। এরকম 2007-8 সালেও রাহু
এখান দিয়ে গেছে, মীন রাশি দিয়েই গেছে, এবং তখন দেখবেন তখন শনি থেকে রাহুর অবস্থান ছিল কিন্তু মানে নবম নবম পঞ্চম বা ষড় অষ্টকে, যার জন্য বিপরীতধর্মী প্রভাব পাওয়ার জন্য দেখবেন 2008 সালে একটা ব্যাপক ক্রাশ হয়েছিল। একটি বিখ্যাত মার্কিন ব্যাংক তথা আমাদের ফাইন্যান্সিয়াল প্রচুর ক্ষতি হয়েছিল, প্রচুর টাকা অবলুপ্ত হয়ে গেছিল। তো সেটা আবার সুবিধাটা হচ্ছে যে সেই রাহুই যখন মিন ছেড়ে যখন কুম্ভের ঘরে ঢোকে, সে কিন্তু আস্তে আস্তে জায়গাটাকে ঠিক করবারও চেষ্টা করে। রাহু অ্যাকচুয়ালি কি? রাহু হচ্ছে অ্যাকচুয়ালি আপনার না শেষ হওয়া এমন একটি খিদে, যে আপনি খাবেন আবার খুঁজবেন, খাবেন আবার খুঁজবেন, ও কখনো শেষ হবে না, এরকম একটা স্টেট। সেই স্টেটটা তৈরি হওয়ার জন্য আপনার যদি সেই ফ্লোটা না থাকে, তাহলে তো সেই জায়গাটাকে ধরা সম্ভব হয় না। তো যাই হোক, কুম্ভ রাশি নিজে আকাশতত্ত্বের রাশি হওয়ার জন্য এবং রাহুর যে বিস্তারবাদী প্রবণতা আছে, অর্থাৎ রাহু সবসময় এক্সপ্যান্ড করতে চায়, সব কিছুকে ভোগ করতে চায়, এবং ভোগ করার পরেও তার প্রবৃত্তির মধ্যে সামান্যতম কোনো মানে সেটা যে একটু কম হওয়া বা কিছুক্ষণের জন্য বিশ্রাম, এই ধরনের কোনো প্রবণতা রাহুর মধ্যে থাকে না। এবং রাহু যখন নর্মালি মীন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে আসে, তখন কিন্তু আমাদের একদম ব্যক্তিগত স্তর, সামাজিক, পারিপার্শ্বিক সব কিছুর মধ্যে খুব ফার্ম ডিসিশন এবং খুব পজিটিভ মেটেরিয়াল ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু তৈরি করে। বহু মানুষ জিজ্ঞাসা করে যে আপনি রাহুকে এত খারাপ কথা বলে তারপরে, হ্যাঁ, সবসময় ফার্ম ডিসিশন মানেই যে সেটা পজিটিভ বা সেরম নয়, কিন্তু আপেক্ষিকভাবে পজিটিভ, মেটেরিয়ালি পজিটিভ, এটুকু বলা যেতে পারে। তো সেইটা কিন্তু দর্শায়। এবং ব্যক্তিগত স্তরেও মনের ওপর খুব ফার্মনেস আসে। আপনারা দেখতে পারবেন যে মোটামুটি 6 তারিখ থেকে রাহুর যে প্রবৃত্তি, সেটা মীন রাশি থেকে প্রায় 65 ভাগ সরে যাবে 6 তারিখ ওই বেলার পর থেকে, এবং তারপরেও কুম্ভের ঘরের দিকে তার প্রভাব বিস্তার করতে শুরু করবে। নবাংশেও সে কর্কটের ঘরে আছে, সুতরাং সে কিন্তু খুব কঠিন কঠোর সিদ্ধান্ত নেওয়ার মতন মানসিকতা কিন্তু তৈরি করে দেবে, কিন্তু সেটা মেটেরিয়ালি পজিটিভ মনে হবে। আমি কোনো স্পিরিচুয়াল সাইড নিয়ে কথা বলছি না এক্ষেত্রে। আচ্ছা, ডিফারেন্ট সোশ্যাল এবং কালচারাল অ্যাসপেক্টকে দর্শায় রাহু। রাহু সবসময় বিজাতীয়, অর্থাৎ গ্লোবাল ট্রেড, গ্লোবাল মার্কেট, কোনো কিছুর ওপরে এনক্রোচমেন্ট যেটা আমাদের নেই। মনে করুন যে আমাদের দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে পোর্ট তার ডেভেলপমেন্ট করে, সেটাকে ব্যবহার করে, অনেক সময় কোনো স্ট্র্যাটেজিক পয়েন্টকে ব্যবহার করে। বহু পৃথিবীর শক্তিধর দেশ তথা আমাদের দেশেরও এরকম আছে অনেক জায়গায়, সেটা নিজের দেশের সেফটি সিকিউরিটি সেগুলোর জন্য সবাই করে। তো সেই হিসেবে এই ধরনের যে এনক্রোচমেন্ট, সেই এনক্রোচমেন্টের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট এটা এ সময় পাওয়া যেতে পারে, বেটার ফল দিতে পারে। এবং ইন্টারস্টেট ট্রেড, কমার্স, বার্টার, ভেরিয়াস কান্ট্রিজের সঙ্গে ব্যবসা বা ব্যবসাগত যে অবস্থান, সেটাকে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যেতে পারে। পূর্বের বা বর্তমানের যে বৈষয়িক মানে যে গ্লোবাল ট্রেড মার্কেট এবং দেয়ার মিউচুয়াল যে কানেক্টিভিটি আছে, স্বার্থ সমন্বয়, পরিষ্কার ব্যাপার। সারা পৃথিবীর যত যা কিছু হয়, বাইল্যাটারাল, ট্রাইল্যাটারাল, যত কিছু হয়, আপনি খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কান্ট্রিজ দেখতে পাবেন
যারা কিন্তু নিজেদের স্বার্থ বিপন্ন করে কাজ করছে। এটা কখনো আমি আন্তর্জাতিক স্টাডির ক্ষেত্রে কখনো দেখিনি, খুব রেয়ার আছে, আমি বলছি একমাত্র। যেরকম প্রথম বিশ্বযুদ্ধের আগে জার্মানি অস্ট্রিয়ার মধ্যে সম্পর্ক, বা এরকম কিছু কিছু আছে যারা মানে বিভিন্ন কারণে, বা ধরুন কেউ কাউকে হেল্প করছে, তার পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে লং রানে, সে তার মানে প্রভুত্বকে, সে তার ক্ষমতাকে জাহির করবার চেষ্টা করছে, তার দ্বারা সে কোনো বৃহৎ শক্তিকে আটকানোর চেষ্টা করছে, এরকম ধরনের। এখানে কোনো না কোনো রকম উদ্দেশ্য আরেকটি দেশের থাকে। এবার সেই উদ্দেশ্যটা যদি সার্বিকভাবে রেজাল্ট্যান্টলি যদি তার মাত্রাটা পজিটিভ হয়, তাহলে সেটা পজিটিভ, না হলে সেটা নেগেটিভ আকারে হয়। তো এই সময় কিন্তু রাহু কিন্তু ভীষণ স্বার্থপর, সে নিজের ইন্ডিভিজুয়াল ছাড়া কারোকে নিয়ে চিন্তা করে না। হ্যাঁ, বাকি সব কিছু গন্ডগোল হোক, আমি যেন ভালো থাকতে পারি। তো এই সেক্টরটা, এটা যখন কোনো একজন রাষ্ট্র বা কোনো প্রদেশের ক্ষেত্রে যখন হবে, তখন সেটাও কিন্তু সেইভাবেই কার্যকরী হবে এবং সারা পৃথিবীতে একসাথেই কার্যকরী হবে। এবং সেক্ষেত্রে ট্রেড বা বার্টার, যেরকম ধরবেন যে যখন এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছিল, তখন রাশিয়া থেকে সবাই তেল কেনা বন্ধ করে দিয়েছিল, এই রাশিয়াকে অর্থনৈতিকভাবে কিছুটা হীনবল করবার জন্য, যাতে এবং তেলের চাহিদাও ছিল প্রচুর। তো কি করতো, ভারতবর্ষ তেলটা শোধন করে সেই তেলটা ইউরোপের বাজারে পাঠাতো, তাতে ভারতের লাভ আছে, রাশিয়াও দেখছে আমি উল্টো পথে টাকা পেয়ে যাচ্ছি, আমি আমার বিক্রির টাকা তো পেয়ে যাচ্ছি, এইরকম ব্যাপার। কিন্তু সেটা ডিরেক্ট করছে না, মানে এরকম প্রচুর গোপন, অনেক সময় প্রকাশ্যে বিভিন্ন রকম স্বার্থ সমন্বয় থাকে। প্রত্যেকটা দেশই তার সভেরেনিটিকে রক্ষা করবার চেষ্টা করে। এখন কিন্তু যখন কুম্ভের ঘরে আসে, তখন সারা গ্লোবাল জায়গা, কারণ এটা শনির ঘর, শনি মানে গ্রহরাজের ঘর, রবি থেকে সমসপ্তমের ঘর, তো সে সবসময় সারা পৃথিবীর আসপেক্ট নিয়ে আমি কথা বলবো। তো সেই জায়গাটাই কিন্তু পজিটিভ ফল দেয় আর কি। বর্তমানে বৃহৎ অর্থনৈতিক বাজার এবং নানা দেশ থেকে একে অপরের স্বার্থের কারণে, মূলত মানি এবং পাওয়ার, একে অপরকে শোষণ করে চলেছে। বিশেষত ছোট দেশগুলো যেগুলো, সেগুলোর ওপরে বিভিন্ন, কারণ তাদের এতটা পাওয়ার নেই, অথরিটি নেই কোনো রকম, মানে কোনো মিলিটারি পাওয়ার, কোনো ইকোনমিক পাওয়ার, সেটা কতটা আছে, জনসংখ্যার চাপ আছে সেই সব দেশের। তো সব কিছু রক্ষা করতে গিয়ে তারা অনেকটা হীনবল থাকে, বা পরিস্থিতির কাছে মাথা নোয়াতে বাধ্য হয় বহু ক্ষেত্রে। তো সেই জায়গাটাতে কিন্তু মানে এই ধরনের যে কাজ যে সংগঠিত হয়, তার মূলাধার কিন্তু রাহু। এবং একটা মানে ষড়রিপুর যে ম্যাগনিফিকেশন করার যে ডিজায়ার, সেটা রাহু শুক্র একসাথে থেকে সবসময় অবস্থান করে, যেটা আপনারা দেখেছেন যে সারা পৃথিবীর যে বৈষয়িক জায়গার যে গণ্ডগোলটা তো শুধু কোনো একটা প্রান্ত বা কোনো একটা প্রদেশ এরকম জায়গায় হয়নি, সারা পৃথিবীতেই একসাথে একটা ইকোনমিক ডাউনফল কিন্তু লক্ষ্য করা গেছে। তো সেটা দিয়েছে। আচ্ছা, এবার যেটা বলার দরকার সেটা হচ্ছে, কুম্ভ রাশিতে প্রবেশ করার পরে খুব স্লোলি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আস্তে আস্তে দেবে, সময় লাগবে। প্রথম 2 মাস 3 মাস পর থেকে দেখতে পাবেন জায়গাটার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম স্টেট আসছে আর কি, এবং স্লোলি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে দেয়। নেগেটিভ মানে পক্ষান্তরে নেগেটিভিটি একটু কম দেয়। গন্ডগোলটা রাহুই করে। রাহু যখন কম নেগেটিভ থাকে, তো নেগেটিভ জায়গাটা কি হবে, খালি তো পড়ে থাকবে না, সেই জায়গাটায় কিছু পজিটিভ বা দুদিকে মানে ভার সম্পন্ন কোনো জায়গা গিয়ে সেটাকে অকুপাই করে, এইভাবে একটা হয়। তো তার ফলে তখন কিছু পজিটিভ কাজ হয়। রাহু ইজ অলওয়েজ ডুইং দ্য নেগেটিভ ওয়ার্কস। ও যখন খুব পাওয়ারফুল, তখনও মানে পজিটিভ জায়গাগুলোকে পুরোটা ব্লক করবে, আর যখন দুর্বল হবে তখন কম করবে, তখন সেখানে পজিটিভ জায়গা অ্যাক্টিভেটেড হয়ে কম্পারেটিভলি একটু পজিটিভ ফল প্রদান করবে। প্রত্যেকবার যখন রাহু মীন থেকে কুম্ভে প্রবেশ করে এবং 1.5 বছর সেখানে অবস্থান করে, সেখানে কিন্তু ফাইন্যান্সিয়াল রিফরমেশন, সেকেন্ডারি মানি মার্কেট, স্টক এক্সচেঞ্জ, ডেফিসিট ফিন্যান্সিং, ডিভ্যালুয়েশন,
এগুলোর মাধ্যমে কিন্তু ওয়ার্ল্ড মার্কেট এবং তার সাথে যে সব থেকে ফাস্টেস্ট কারেন্সি, রানিং কারেন্সি ডলার বা গোল্ড আছে, সেগুলোর সাথে ইকুইলিব্রিয়াম করবার চেষ্টা করে। অনেক স্টেট আছে তার ব্যালেন্স অফ পেমেন্ট অনেক বেশি আছে, তো সেটাকে ডেফিসিট ফিন্যান্সিং এর মাধ্যমে সেগুলো চেষ্টা করে, বা যাই হোক বিভিন্ন ইকোনমিক পলিসি আছে সেগুলো নেয়। কিন্তু সেগুলো কিন্তু একদম বলে দিচ্ছি, সেগুলো টোটালটাই রাজসিক গুণ সম্পন্ন এবং কিছুটা তামসিক গুণ সম্পন্ন। এর ফলে বহু ছোট যারা ধরুন কোনোভাবে বিনিয়োগকারী বা তাদের কিন্তু অনেক সময় ক্ষতি হলেও হতে পারে, সেই প্রবাবিলিটিও তৈরি হয় এটা। কিন্তু একটা বৃহত্তর সমাজকে রক্ষা করতে গিয়ে সেটা অনেক সময় করতে হয়। বর্তমান বিশ্ববাজারেও গোল্ডের যে প্রাইস বা ডলারের যে কনভার্টিবিলিটি রেট অনেকটাই বেশি আছে। রাহুর নেগেটিভ অ্যাসপেক্ট কম হওয়ার সঙ্গে সঙ্গে ইকোনমিক স্টেবিলিটি স্পেশালি আপনার স্যাটার্ন যত পজিটিভ অ্যাসপেক্ট থাকবে রাহুর, নেগেটিভ প্রভাব তত কম দেবে। এবার আপনারা ভাববেন আমিই বলেছি যে শনি তো সব থেকে বেশি কন্টামিনেটেড হয়। কন্টামিনেটেড কখন বলেছি? যখন গেটিং ইন টাচ মোটামুটি 6-7 ডিগ্রির ডিফারেন্সে আছে। এখন তো তাদের রুম শিফটিং হয়ে যাবে এবং রাহু দ্রুত নেমে আসবে। তো শনির পজিটিভ হলে পরে রাহুর যে নেগেটিভ প্রদানের ক্ষমতাটা সেটা কমে। অর্থাৎ যিনি মেরুদণ্ডী মানুষ, সমাজে যদি সে পজিটিভ বার্তা দেয় তাহলে কি হবে? নেগেটিভ বার্তাটা হীনবল হয়ে পড়ে। ঠিক সেরকম জায়গা। এক্ষেত্রে দুজনে কাছাকাছি অবস্থান করতে পারবে না, কারণ দুই মেরুর মানুষ আর কি। তো এরপরে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে অ্যাকুইরিয়াস সম্পর্কে। অ্যাকুইরিয়াসকে দেখবেন, অ্যাকুইরিয়াস ইথার তত্ত্ব, আকাশ তত্ত্বের জায়গা এবং শনির ঘর। এখানে একটি নক্ষত্র আছে, যে নক্ষত্র শতবিশা নক্ষত্র, যার সিম্বল হচ্ছে এটা সার্কেল শেপ। তো শতবিশা নক্ষত্র কিন্তু রাহু কিন্তু প্রচুর মানি কারক। কিন্তু মানি কিরকম জানেন? আপনার জীবনের ধ্যান জ্ঞান সমস্ত কিছু সে অ্যাকুয়ার করে নেবে, সে অন্য জায়গাকে সেটাতে স্প্রেড আউট করতে দেবে না। অর্থাৎ মনে করুন যে আপনার ফ্যামিলি আছে, স্পাউস আছে, সন্তান আছে, পিতামাতা আছে, এগুলো সেকেন্ডারি টার্সিয়ারি পোর্শন অফ দ্য সোসাইটি অল লাইফ। আমাকে ঘুম থেকে উঠেই পয়সার পেছনে দৌড়াতে হবে, এরকম ধরনের এত তার খিদে এত বেশি অ্যাম্পলিফাইড হয়ে যায় রাহু কুম্ভের ঘরে থাকাকালীন। সেটা সারা বৈশ্বিক বাজারের অ্যাক্টিভিটিস দেখেই বুঝতে পারবেন। অনেক দেশ দেখবেন, আমি অনেকবার বলছিলাম যে দেখবেন যখন এই শনি যখন প্রবেশ করবে কুম্ভের শেষের দিকে একদম চলে আসবে এবং রাহুও তখন নেমে আসবে, শনি তখন মিনে ঢুকবে, রাহু উল্টো দিকে আসার প্রচেষ্টা। এই সময় থেকে দেখবেন যে অনেক দেশের বিভিন্ন টেকনোলজি যারা প্রোভাইড করতে চায় না, বিশেষত সমরাস্ত্রের ক্ষেত্রে, যুদ্ধ বিমানের ক্ষেত্রে, এগুলো দেখবেন বহু দেশ ব্যবসাকে বৃদ্ধির জন্য নেগোসিয়েশনে যাবে এবং বেশ কিছু রকম টেকনোলজিক্যাল আপগ্রেডেশনও কিন্তু বিভিন্ন দেশের সাথে শেয়ার করবে। এবং সবসময় রাহু শনি বৃহস্পতি নিয়ে যখন কথা বলবো, বকরি মঙ্গল, তখন কিন্তু বুঝবেন এটা পুরো বৈশ্বিক সেক্টর নিয়ে কথা হচ্ছে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল দেশ খুব একটা গুরুত্ব পাবে না, যদি মান্ডেন আকারে গুরুত্ব না পায়। তো রাহুর অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আমি পয়সা কামিয়ে নিয়ে আসবো, কামিয়ে নিয়ে জমা করব, কামিয়ে নিয়ে আসবো, জমা করব। ঘোড়া, কুম্ভের ফল কি? ঘোড়া। কুম্ভ যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অমৃত কিসে উঠেছিল? কুম্ভে। এক্ষেত্রে অমৃতকে শো করবে রাহু বাই ডিন্ট অফ মানি। কলিযুগে আমি অনেকবার বলেছি, কলিযুগে সবচেয়ে ক্ষমতাবান হচ্ছে অর্থ। কলিযুগে আপনি র্যান্ডাম রাস্তা দিয়ে যাচ্ছে এরকম অনেক জ্ঞানী মানুষের ক্ষেত্রেও আমি বলছি যে আপনি জিজ্ঞাসা করতে পারেন তাকে যে এবছর যে ধরুন পদার্থবিদ্যা যে নোবেল পেয়েছে তার নাম বলুন, আমি বলতে পারি 2% লোক বলতে পারবে। এটা কাউকে ছোট করে বলছি না, কারণ এটা প্রভাব অ্যাকচুয়ালি। কিন্তু আপনি 10টা ধনী লোকের নাম বলুন বা কে কি করছে, 1 সেকেন্ডে বলে দেবে। কলিযুগে বরাহকল্পে অর্থের প্রধান রবিও নিজের পাওয়ার এক্সারসাইজ করে বাই ডিন্ট অফ মানি।
জ্ঞানের দ্বারা নয়। রবি হচ্ছে সবচেয়ে জ্ঞানী, সমস্ত প্ল্যানেটের গুণ তার মধ্যে রয়েছে, কিন্তু সেও তার পাওয়ারকে এক্সারসাইজ করে মানির মাধ্যমে। মানি অথরিটি বা মানির অল্টারনেটিভ মানে কি, সেটা আইদার কাইন্ড ক্যাশ অথবা তার সম্পত্তি, সেটার মাধ্যমে তার প্রভুত্ব। সমাজে দেখবেন সে মানুষ হয়তো, কাউকে অপমান করার জন্য বলছি না, সে মানুষ হয়তো খুব বেশি শিক্ষিত মানুষ নাও হতে পারেন, তার যদি অর্থ থাকে তার সম্মান কিন্তু সমাজে আলাদা রকম একটা থাকে। বাজারে যখন যাবে দেখবেন সব থেকে ভালো জিনিসটা তাকে করবে, কারণ জানে তার নেওয়ার ক্ষমতা রয়েছে, সে দরদাম করবে না। এটা তো কলিযুগের বেসিক প্রকৃতি হচ্ছে, আর রাহুর প্রকৃতি হচ্ছে সঞ্চয়, মানে কুম্ভের প্রকৃতি মানে কি, এক্ষেত্রে কুম্ভ ওখানে অমৃত ছিল, সবাই পান করেছে, এক্ষেত্রে হচ্ছে মানি স্টোর করবে। এবং অ্যাকুইরিয়াসের দেখুন, অ্যাকুয়ার থেকে এসছে, অ্যাকুয়ার মানেই হচ্ছে সে ঘড়ার মধ্যে যখন শনি যখন থাকে সেখানে সে ধর্ম, জ্ঞান, জাস্টিস বা কোনো প্রোক্লামেশন অফ জাস্টিস, সেই জিনিসগুলোকে সে সঞ্চয় করে, বিশেষত স্পিরিচুয়াল নলেজ। বাট ওয়েন রাহু উইল বি এন্টারিং ওভার দেয়ার, সে কিন্তু করবে মানি, সোনা দানা, এই সমস্ত যত মেটেরিয়াল অ্যাসপেক্ট আছে, এবং সেটাকে জমানোর চেষ্টা করবে। দেখবেন যে সোনা রাখা হতো, রূপো রাখা হতো ঘড়ার মধ্যে আগের সময়, বা ধরুন জলের অপর নাম জীবন, সেটাও রাখা হতো ঘড়ার মধ্যে। বেঁচে না থাকলে তো কোনো কিছু ভোগ করা যাবে না। ইভেন খাদ্যবস্তু, যে যারা গ্রামের দিকে এখনো দেখেছেন চাল বা ধান, সেগুলো রাখা হয় একটা ঘড়ার মতন আকৃতিতে সেখানে। তার কারণই হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপ বলে, তার ভেতরের যে এরিয়াটা সেটা অনেক বড় হয়, সেই কারণে সেটা কেউ ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে পণ্ডিতেরা যে অ্যাকুয়ারিয়াসকে যে একটি ঘোড়ার আকার দিয়েছে, যার গলাটা সরু, গলাটা সরু মানে কি, ওখানে একবার যদি পুড়ে দেওয়া যায় জিনিসগুলোকে, সেটা উল্টো দিকে বেরোবে কম, অর্থাৎ তার সে শুধু সঞ্চয় করে যাবে ওর মধ্যে। তো সঞ্চয় জমা, মানে এ ক্লেইম ওভার এনি কেপ্ট ট্রেজার, হ্যাঁ, টু হ্যাভ আ ক্লেইম ওভার এনি কেপ্ট ট্রেজার, তার উপরে যেটা ট্রেজার ট্রোপ বলা হয়, তার উপরে সে ক্লেম করতে পারে। কালপুরুষের একাদশ ঘরে অবস্থান করে, টু সাম এক্সটেন্ট রাজসিক এবং বেশিরভাগটাই তামসিক গুণ দ্বারা, মেটেরিয়ালি ওয়েল অফ এবং বেটার ফ্লো অফ মানি এবং মানিটারি ফ্লোকে সে জেনারেট করবে। ধনসম্পত্তির কারক, মানে রাহু হচ্ছে, দেখবেন ধনসম্পত্তি আপনারা বিভিন্ন বইতে বা বিভিন্ন রকম গল্প উপন্যাসে দেখবেন যে সেখানে সাপ, নাগ দেবতা সেখানে পুরো এইটাকে রাখে। পাতাল লোক, মোটামুটি যারা আমাদের সাত লোক আছে ধরাধামের নিচে, সেই লোক নিয়েও দেখবেন যেখানে মানি অ্যাকুমুলেশন আছে, সেই মানি অ্যাকুমুলেশনের ক্ষেত্রে কিন্তু সাপ একটি বড় ভূমিকা পালন করে, আমাদের শাস্ত্রেও করে, পরম ভগবানও সেও কিন্তু তার উপরেই থাকে। তো এবং সব থেকে ক্ষমতাশালী, পরম ভগবান মানে সব থেকে ক্ষমতাশালী। তো সেই হিসাবে রাহুর যে সিম্বল সেটা কিন্তু সাপ, সর্প। রাহুর অহেতুক অর্থ বা প্রেসিয়াস মেটালস, জুয়েলস, প্রপার্টি, হ্যাঁ, ইত্যাদি ঘড়ার মধ্যে জমা রাখার প্রবণতা থাকে। রাহু সমস্ত প্রকার, ওয়েদার ইট মে বি লেজিটিমেট অর ইললেজিটিমেট, তার এক্সট্রিম ডিজায়ার, প্যাশন, অবসেশন, এগুলোকে মানে ষড়রিপুকে চরিতার্থ করবার সে চেষ্টা করে বাই এনি প্রসেস। রাহু কোনো রকম নিয়ম শৃঙ্খলার ধার ধারে না। আমি বলছি তার গুণাবলীগুলো একটু বাদে। যেহেতু সে ধার ধারে না, সেহেতু কোনোভাবে সে যেটাই পেল সেটা এসে ঘড়ার মধ্যে রাখার চেষ্টা করবে। তার ফলে একটা নর্মাল ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন কিন্তু হবে, যদিও এটা তামসিক। ফিনান্সকে এমনিতেই ব্যাড মাস্টার বলা হয়, হ্যাঁ। তো সেই হিসাবে অর্থকে যদি নিজে কন্ট্রোল করা যায়, তাহলে সেটা অনেক বেটার ফল প্রদানকারী হিসাবে
উঠে আসার ক্ষমতা থাকে। তো সেদিক থেকেও রাহু কিন্তু অপেক্ষাকৃত ভালো ফল দেবে, এবং যে ভাবে থাকবে সেই ভাবকে কিন্তু অ্যাম্পলিফাই করবে। স্পেশালি যদি কোনো প্ল্যানেটকে পেয়ে যায়, তাহলে সেই প্ল্যানেটের ভাব, সেই প্ল্যানেটের ঘরে কোনো ডিসপোজিটর, তার ভাব, এই সমস্ত কিছুকে সে অ্যাম্পলিফাই করবার চেষ্টা করে। নারদ সংহিতায় বলা আছে যে রাহু একাদশ স্থানে সব থেকে বেশি অ্যাকুমুলেশন অফ মানি করতে পারে। রাহুর কাজই হচ্ছে কোনো কিছুকে অ্যাম্পলিফাই করে দেওয়া। দেখবেন আমি যখন মঙ্গলের আলোচনা করব, কেতুর সাথে যখন সিংহ রাশিতে মঙ্গলের যেটাকে কি বলে, মঙ্গল কেতু যোগ বা মঙ্গল রাহু যোগ যেটাই হোক, তো সেই যোগ যখন তৈরি হবে, তো মঙ্গলের যে নেগেটিভ কারকতা সেটাকে কেতু বাড়িয়ে দেবে অটোমেটিক্যালি। এর কাজই তাই, অ্যাম্পলিফাই করে দেওয়া, নেগেটিভিজমটাকে অ্যাম্পলিফাই করা, পজিটিভ জায়গাটাকে ডিমিনিশ করে দেওয়া, কমিয়ে দেওয়া। তো এটাই সে নর্মালি করে থাকে। এবং বৃহস্পতিও যেহেতু, মনে করুন যে রাহু যেদিন প্রবেশ করবে তার 3 দিন আগে বৃহস্পতিও কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে। তার ফলে রাহু এবং বৃহস্পতি মোটামুটি 1 বছর সে পঞ্চম নবম কম্বিনেশনে থাকবে। মধ্যেখানে মাত্র কয়েকদিন সে কর্কটের ঘরে প্রবেশ করবে, আবার উল্টো দিকে চলে যাবে, এবং 5 জানুয়ারি ডিসেম্বর থেকে সে আবার পরবর্তী 5.5-6 মাস মতন সে আবার কিন্তু 5th 9th কম্বিনেশনে থাকবে। তো সেই পর্যন্ত কিন্তু রাহু মানে উইল বি কন্ট্রোলড বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দি জুপিটার। রাহুকে যদি কেউ কন্ট্রোল করতে পারে তাহলে সেটা জুপিটারই করতে পারে। তার জন্য জুপিটারের শক্তি ক্ষয় হয়, হলেও জুপিটার তাকে কন্ট্রোল করতে পারে। তো 11th হাউসে রাহু সব থেকে বেশি অ্যাকুমুলেশন, কালপুরুষে 11th হাউস তো কুম্ভের ঘর, তো অ্যাকুমুলেশন অফ মানি দেয় আর কি, জমা করে অ্যাকচুয়ালি। রাহুর দ্বিতীয় স্যাটার্ন থাকবে এবং কম্পারেটিভ বেটার পজিশন, এবং বৃহস্পতি 5th 9th কম্বিনেশনে থাকবে। ফলে বৃহস্পতি সমৃদ্ধি, বিস্তার, মেটেরিয়াল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে দর্শায়, কিছুদিন আগেই আলোচনায় বলেছি দর্শায়। এবং মিথুনে মূলত বায়ুকারক এবং জলীয় আবরণও আছে সামান্য, মিথুনের মধ্যে দুটোরই কম্বিনেশন আছে। এবং রাহু এক্সপ্যানশন এবং সিউডো প্ল্যানেট এবং বায়ু সদৃশ্য কারকতা যুক্ত থাকার কারণে এ কিন্তু মানে দুজনে বলতে পারেন অনেক জায়গায় মেটেরিয়াল গ্রোথ, যেটা বেশ কয়েক বছর ধরে কিন্তু স্ট্যাগনেশন হয়েছিল, সেটা কিন্তু দেবে। এবং বহু মানুষের কাছে কিন্তু রাহু হচ্ছে অকস্মাৎ কোনো কিছু প্রদান করার ক্ষেত্রে একদম মাস্টার, তো সেটা কিন্তু সে প্রদান করবে। তো কিভাবে করবে, কোন কোন জায়গায়, সেটা হচ্ছে কুম্ভের ঘর অ্যাকচুয়ালি হচ্ছে মহাকাশ সম্বন্ধীয়। তার ফলে স্পেস, রোবোটিক, স্যাটেলাইট, স্পেস স্টেশন, লং রেঞ্জ গ্লাইডিং, সাবসোনিক অর হাইপারসোনিক মিসাইল, ফাইটার জেট ইত্যাদি ক্ষেত্রে সায়েন্স এবং টেকনোলজিতে ব্যাপক বিস্তার ঘটবে। নতুন আবিষ্কার, ডিপ রিসার্চ ফল মানে রেজাল্টস আর কি দেবে, যা মানব জাতির মেটেরিয়াল গ্রোথকে সুনিশ্চিত করবে। দেখুন একটা জিনিস, আমি যে যে জায়গাগুলো বলছি, এই যে জায়গাগুলো কিন্তু আপনারা, আমি আজকে 3 তারিখ অনুষ্ঠান করছি, তো আপনারা কিন্তু দেখতে পাবেন 6 তারিখ থেকে পরিস্থিতির মধ্যে এই বিষয়গুলোর মধ্যে কিন্তু পজিটিভ কিছু নিউজ করে। রাহু কিন্তু ইনস্ট্যান্ট ফল দেয়, রাহু এবং মঙ্গল আর বুধ ইনস্ট্যান্ট ফল দেয়। তো সেই ফল প্রদান ওরা করতে থাকে এবং স্ট্যাটিক ওয়েতে করে, সেটা আপনারা দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশের স্পেস স্টেশন সংক্রান্ত আপগ্রেডেশন, তাদের যে সিকিউরিটি, সেফটি, হ্যাঁ, কারণ সেখান পর্যন্ত মিসাইল যাওয়ার মতন ক্ষমতা 2-4টে দেশের সাথে ভারতবর্ষেরও রয়েছে। এটার বিরল ক্ষমতা যার অধিকারী ভারতবর্ষও রয়েছে। তো সেগুলোকে প্রোটেকশন দেওয়া, সেই সংক্রান্ত দেখবেন প্রচুর কাজকর্মের আপগ্রেডেশন আপনারা বুঝতে পারবেন। তার সাথে শতভিষা নক্ষত্রতে যখন যাবে, এবং ইভেন বৃহস্পতির নক্ষত্রেরও প্রথম চরণ যেটা রাহু, শেষ গিয়ে অতিক্রম করবে মোটামুটি ধরুন ওই অগাস্ট মাসের মিডের পর থেকে। তো সেই সময় দেখতে পাবেন ফার্মাসিউটিক্যালস, ঔষধপত্র, বিভিন্ন রকম রোবোটিক সার্জারি, বা ধরুন খুব জটিল সার্জারি, সেক্ষেত্রে ডাক্তারবাবুদের কর্মকুশলতা এগুলো, এবং খুব বিরল
রোগীর কোনো অস্ত্রোপচারের মাধ্যমে তার জীবন ফিরিয়ে দেওয়া, কোনো অঙ্গ প্রতিস্থাপন করা, এগুলো কিন্তু ব্যাপক উন্নতি সাধিত হবে। হ্যাঁ, বোন ম্যারো বা মানুষের কোর এরিয়া যেগুলো জেনেটিক ডিসঅর্ডারের জন্য মানুষের বহু শারীরিক মানসিক কষ্ট তথা পারিপার্শ্বিকের ঘটে, সেই রিগার্ডিং কিন্তু কাজকর্ম হবে। শতভিষা নক্ষত্র ইজ দ্য প্ল্যানেট অফ আ হিলার। তো সেই দিক থেকেও কিন্তু রাহু পূর্ণ মাত্রায় ফল প্রদান করবে এই সমস্ত ফিল্ডে। কিন্তু ব্যাপারটা কি হবে, রাহু যেরকম দেবে সেরকম কিন্তু সেগুলোর জন্য মানুষের কস্ট এফেক্টও কিন্তু বাড়াবে। আমি একটু আগে বলছিলাম যে সোনার প্রাইস অমুক, আমি 1 বছর আগে বলেছিলাম সোনার প্রাইস দেখবেন অনেকটা ওপর দিকে চলে যাবে। হ্যাঁ, এবার ব্যাপারটা কি হয়, যে রেটে ধরুন ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইনফ্লেশন বাড়ছে তার থেকে যদি বেশি বাড়ে তখন সেটা নাগালের বাইরে চলে যাওয়ার মতন সিচুয়েশন হয়। কিন্তু না হলে ব্যাপারটা কিন্তু যদি কন্টেম্পোরারিতে মানে হয় তাহলে এই জিনিসটা এতটা সমস্যা তৈরি হয় না। তো যাই হোক, আর একটা পজিটিভ জায়গায় ফল দেবে, সেটা হচ্ছে বিভিন্ন আর্টিফিশিয়াল লিমস বা বিভিন্ন এই সমস্ত সেক্টরে শরীরের মধ্যে কোনো আর্টিফিশিয়াল চিপস, বিশেষত যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে বা হার্টে বা ধরুন শরীরের অন্যান্য অঙ্গে যে সমস্ত ডাক্তাররা বাইরে থেকে বিভিন্ন রকম যন্ত্রপাতি লাগিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করেন, বা খুব জটিল কোনো রোগের ডায়াগনোসিস করা, সেগুলো কিন্তু এ সময় খুব বেটার ফল দেবে। যারা বিভিন্ন খুব হাই রেইজড বিল্ডিং, বিভিন্ন ডেভেলপমেন্টের কাজের সাথে যুক্ত আছেন, হ্যাঁ, অতি উচ্চ এবং অতি বিলাসবহুল যে সমস্ত ধরুন বহুতল আছে, সেই সমস্ত ডেভেলপমেন্টে বেটার ফল দেবে। বিভিন্ন ব্রিজ, বিভিন্ন লাইট, বিভিন্ন ধরুন আমাদের সেলিউলার ফোন, ইন্টারনেট, এগুলোর ক্ষেত্রে আপগ্রেডেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল দেবে। রাহু কিন্তু শুধুমাত্র ইন্টারনেটকে দেখে না, সেটা বুধও দেখে, কিন্তু কম্বিনেশন থাকতে হয় সেক্ষেত্রে। তো বুধের ঘরে যেহেতু বৃহস্পতি আছে এবং বৃহস্পতি রাহু যেহেতু প্রথম 1 বছর প্রায় তারা ট্রাইনে থাকবে, তার ফলে সেখানেও আপগ্রেডেশন দেবে। তো দেখা যেতে পারে যে আরো অনেক ফাস্টার ইন্টারনেট স্পিড আসছে, বা আরো অনেক অনেক রকমের ক্ষেত্রে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন আসছে। সিনেমা, বিভিন্ন অ্যামিউজমেন্টের ফিল্ডে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে। আপনাদের আমি বলেছিলাম যে দেখবেন যে যখন শনি এই ঘর থেকে বেরিয়ে যাবে নিজের মূল ত্রিকোণ থেকে, তখন বহু মানুষ কালগত নিয়মে তারা পেছনের সারিতে চলে যাবে এবং সামনের সারিতে বেশ কিছু নতুন মুখ, বেশ কিছু নতুন চরিত্র, সেটা সমস্ত ফিল্ডে তারা কিন্তু চলে আসবে, যেটা কালগত একটা ন্যাচারাল শিফটিং বলে। তো সেইটা কিন্তু বহু ক্ষেত্রে ঘটেছে এবং শনি যেহেতু আবারও কুম্ভ রাশির প্রায় কাছাকাছি নেমে আসবে, 50 মিনিটের মতন নেমে আসবে কালী পুজোর সময়, তারও পরে নভেম্বর মাসে। তো সেই সময় পর্যন্ত দেখতে পারবেন, তারপরে ডাইরেক্ট হয়ে সামনের বছর জানুয়ারি মাসের মধ্যে দেখতে পারবেন। আমার এই বক্তব্যটার অনেকটা রিজেম্বলেন্স আপনারা খুঁজে পাবেন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে। পৃথিবীর বিভিন্ন ক্ষমতাবান মানুষেরও কিন্তু শিফটিং এর সময় এটা। বিশেষত শনি একটা ঘরে একবার পূর্ণ পরিক্রমা করে ঘুরে আসতে যে সময় লাগে, তার 50% টাইম যদি কেউ একটা জায়গায় বসে থাকে তাহলে তার কিন্তু এটা সময় আসে এই জায়গাটার ক্ষেত্রে। আচ্ছা, আরো একটা পজিটিভ আছে, পৃথিবীর বিভিন্ন ক্যানেল বা ইরিগেশন প্রজেক্ট, পৃথিবীর বিভিন্ন জায়গাতে হাইড্রো ইলেকট্রিসিটির প্রজেক্ট, বা ধরুন কোনো নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি থেকে ইলেকট্রিসিটির প্রোডাকশন, ভেহিকেলের ক্ষেত্রে ধরুন আমাদের কনভেনশনাল যে পেট্রোল ডিজেলের গাড়ি থেকে তার যে শিফটিং, এমন হতে পারে এরপরে হয়তো
সোলারের মাধ্যমে গাড়ি চলা শুরু হলো, কারণ কারেন্টও তো লিমিটেড, ব্যাটারি চার্জ করার ব্যাপারটাও তো লিমিটেশন আছে। তো সেগুলো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই ফেজের মধ্যে বা তার একটা প্রোটোটাইপ অন্তত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নেগেটিভ অংশটা আপনাদের একটু বলে দিই। প্রথমেই বলি, রাহু টোটালটাই নেগেটিভ। পজিটিভ কি না, মেটেরিয়াল গ্রোথ দিয়েছে। মেটেরিয়াল গ্রোথ কি হয়েছে, গত 200 বছরে আমাদের পৃথিবীতে প্রভূত মেটেরিয়াল গ্রোথ হয়েছে। সেই মেটেরিয়াল গ্রোথ কি আপনাকে মেন্টালি পিসফুল রাখতে পেরেছে? আমাকে বহু মানুষ তর্ক করে, আপনি এরকম আজগুবি কথা বলেন। কত মানুষ কত জটিল অপারেশনের দ্বারা জীবন পেয়েছে। আগে মানুষ তাড়াতাড়ি মরে যেত, অ্যাভারেজ আয়ু কম ছিল, ইনফ্যান্ট মর্টালিটি রেট বা এমএমআর এগুলো কত বেশি ছিল, এখন জানেন কত কম আছে। আমি সব মেনে নিচ্ছি। আমার প্রশ্নটা কোনো কারুর বেঁচে থাকা মরে যাওয়া সেটার উপর ডিপেন্ড করছে না। আমি বলছি কতজন মানসিকভাবে পিসফুলি রয়েছে। সেটা কি হয়েছে না, জীবন আরো জটিল হয়েছে অনেক বেশি। তার ফলে খুব বাচ্চা বয়স থেকে রোগের প্রাদুর্ভাব ঘটেছে। আমি এখন বহু মানুষের শুনি 28-30 বছর বয়স থেকে ব্লাড সুগার, ব্লাড প্রেশারের সমস্যা। এগুলো তো আজ থেকে 30, 35, 40, 50, 60, 100 বছর আগে কম ছিল। যদি কোনো ডেটা থাকে অবশ্যই কম ছিল, কারণ মানুষের জীবনে জটিলতা কম ছিল। এখন মানুষের জীবন খুব জটিল। মানুষ সারাদিন দৌড়াচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত, লাস্টে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সারাদিন দৌড়াচ্ছে। যদি রাতেও ক্লান্ত না হতো তাহলে রাতেও দৌড়াতো। ফ্যাক্টরটা এইখানে আমি বলছি যে আপনার জীবনের মেটেরিয়াল আসপেক্ট, মেটেরিয়াল গ্রোথ অনেক হয়েছে। আমি কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন, আপনি আমাকে বলতেই পারেন আপনি এরকম পাগলের মতন কথা বলছেন। আপনি নিজে ব্যবহার করছেন টেকনোলজি, আর আপনি নিজেই তার সমালোচনা করছেন। আমি কারোর সমালোচনা করছি না। আমি কে সমালোচনা করার? আমার কি অথরিটেটিভ ভ্যালু আছে? আমি যেটা বলছি সেটা হচ্ছে, কোনো একটা জিনিস যদি আপনাকে মানসিক শান্তি না দিতে পারে, তাহলে সেই জিনিসটার লং টার্মে কোনো মূল্য থাকে না। ডাক্তারি বিদ্যা বা তার আপগ্রেডেশন সেগুলোর তো দরকার আছে, কিন্তু মানুষের জীবন খুব জটিল হয়ে গেছে, অনেক জটিল। এবং এই জটিলতার কারকতাটাই হচ্ছে রাহু এবং শুক্র এবং মঙ্গল, এই তিনজন। রাহু এদের পুরো আবেশের মধ্যে নিয়ে মায়াবাদ বা হ্যালুসিনেশন তৈরি করে। রাহু ইজ এ মায়া, হ্যালুসিনেশন। রাহু যেটা বলছিলাম, ইললেজিটিমেট ওয়ার্ক, চুরি, ছল, ছাতুরি, মিথ্যা, ডাইরেকশনলেস মিথ্যা, যা খুশি বলতে থাকে। দায় নেব না, অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম। অনেকে দেখবেন এসে বলে, হ্যাঁ ডাক্তারবাবু আপনি এমন ওষুধ দিলেন আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল। এরকম অ্যাস্ট্রোলজারদেরও বলে এসে, এরকম কি দিলেন বা কি বললেন, দেখুন ছেলেটা এরকম হয়ে গেল। তো এটা হচ্ছে, আমি বলছি না যে তারা সবসময় সবাই ভুল বলছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভুলই থাকে। কারণ অনেকেই কথার ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারেন না প্রবাবলি, বা আমাদের দিক থেকেও সেটা বোঝানো সম্ভব হয় না। যাই হোক, আচ্ছা, ডাকাতি, অভদ্র ব্যবহার, আনপার্লামেন্টারি ওয়ার্ডস, ইনসাবঅর্ডিনেশন, ব্রিচ অফ ট্রাস্ট, বিশ্বাসভঙ্গ, নিয়ম বহির্ভূত, নীতি নিয়ম বহির্ভূত, এমন খিদে যা কখনো মেটে না। আমি শুরুতে বলছিলাম যেটা, কলহ, বিবাদ, ঝগড়া, বচসা, পচা এবং বাসি খাদ্য, র্যান্সিড যাকে বলা হয়, অপরিষ্কার, অত্যন্ত ডিসঅর্ডার্ড পূর্ণ ক্যারেক্টার এবং লাইফ স্পেন্ড করা, বিহেভিয়ার, মানে ক্যারেক্টার এবং বিহেভিয়ার, রাষ্ট্র কর্তৃক বিরল অপরাধে ঘোষিত অপরাধী, নর্মালি সেডেশন বা কোনো লার্জার স্ক্যাম, এরকম কোনো জায়গা, রাষ্ট্রদ্রোহিতা বা লার্জার কোনো স্ক্যাম, এরকম টাইপের কোনো অপরাধে ঘোষিত, যেখানে বহু মানুষের একসাথে ক্ষতি হয়েছে। কোনো বহু মানে সংখ্যাটা কিন্তু কয়েক হাজারে ক্ষতি হয়েছে, এরকম। পাপ কার্যে লিপ্ত, অখাদ্য কুখাদ্য গ্রহণ, কুসঙ্গ, নেশা, অপরাধমূলক নেশা, মাদকাসক্ত, হ্যাঁ, একটা ঘোরের মধ্যে থাকা, অত্যন্ত ল্যাথার্জি, হ্যাঁ, কোনো কাজ সে বসে করতে পারে না, ধৈর্য নেই, হ্যাঁ, অধৈর্য, সবসময় রেস্টলেস, কিছু পেতে হবে, কিছু
মানে এমনভাবে সে তাকে গভর্ন করবে যে কোনো সময় সে শান্তিতে বসে 15 মিনিট কথা বলতে পারবে না, তার এত রেস্টলেসনেস ভেতরে, এবং সব সময় অপরকে দায়ী করবে কোনো কাজের জন্য। এটা হচ্ছে রাহুর বেসিক নেচার, বেসিক। নিজে কখনো কোনো দায় নেব না, আমি সমস্ত পাপ থেকে মুক্ত, এরকম একটা প্রকৃতি থাকে। সকলকে ছোট করা, সুস্থ সম্পর্ক রক্ষা করার ক্ষমতা নেই, জালি, দলিল, দস্তাবেজ। মঙ্গলের নেগেটিভ প্রভাব যেটা, সেটা রাহুর সাথে পুরোপুরি যুক্ত। ফলে এই যে জমি সংক্রান্ত ফ্রড কাগজ তৈরি করে, আচ্ছা দেখা যায় এরকম, বা ধরুন সেই সংক্রান্ত যে লোন স্যাংশন করা, সেগুলো দেখা যায় পরবর্তীকালে স্ক্রুটিনি করে যে বহু টাকার লোন, কোটি কোটি টাকার লোন নিয়েছে, কিন্তু সেগুলো ফ্রড পেপার। এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত যারা থাকেন, জাল করার কাজ, সরকারি গুরুত্বপূর্ণ নথি, স্পেশালি কোনো ব্যক্তি বা কোনো জায়গার আইডেন্টিফিকেশন মার্ক, মানে বা আইডেন্টিফিকেশন কোনো ডকুমেন্ট, আইডি আর কি যাকে বলা হয়, জাল করে দেশ জাতি সমাজের অপূরণীয় ক্ষতি করা, স্বার্থপর, কেবল নিজের প্রফিট দেখা, ভাইরাস, রেয়ার ব্যাকটেরিয়া, কোনো অঙ্গ ডিফর্ম হয়ে যাওয়া, সেটা প্যারালিসিস হতে পারে বা অন্য কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা হতে পারে, শরীরের কোনো অঙ্গ অ্যাম্পিউটেটেড হয়ে যেতে পারে, সেরকম ধরনের কোনো আইস বা ইয়ার্স নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের। অর্থাৎ শরীরের যে সার্বিক পূর্ণাঙ্গতা, তার কোনো একটা জায়গায় বড় কোনো ক্ষতি হওয়া, কোনো অঙ্গ পচে যাওয়া, গ্যাংগ্রিং হয়ে যাওয়া যেটাকে বলা হয়, এবং সেটা ধরুন কোনো ব্যাকটেরিয়ার জন্যই হয় নর্মালি, যাদের সুগার থাকে বা অন্যান্য বিভিন্ন রোগের কারণে, সেটা হয়ে যাওয়া, মস্তিষ্কের সমস্যা, ভুলে যাওয়া, প্রায় উন্মাদের মতন আচরণ করা, মানুষকে মানে যত রকম হীনমন্যকারী কথাবার্তা বলা যায়, তাকে ছোট করা যায়, সেই জাতীয় প্রবণতা তৈরি করা, যে মানুষ শুনতে চাইছে না তাকে জোর করে তার জুরিসডিকশনের বাইরে গিয়ে তাকে জ্ঞান প্রদান করা, এবং সেটাও অত্যন্ত ভুলে ভরা, এই রকম প্রবণতা তৈরি করে। হাই ব্লাড সুগার, তার ফলে কিডনি বা অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গানের যে ক্ষতি, লাংসের ক্ষতি বা সমস্ত অর্গানেরই ক্ষতি, সেই ক্ষতির যে কারকতা সেও রাহু করে। হ্যাঁ, তার সাথে অ্যালজাইমারের মতন রোগ, যা একদম মস্তিষ্ককে ডিফর্ম করে দেয়, এরকম ধরনের রোগ, নার্ভাস সিস্টেমের বিরল রোগ, কোনো বিরল রোগ নিয়ে জন্মানো, ডাউন সিনড্রোমের জাতীয় কোনো রোগ, মানে রোগ তো বলা যায় না, দিস ইজ সিনড্রোম, তো সেই রকম নিয়ে যারা জন্মাচ্ছে, এই সমস্ত প্রবণতা কিন্তু রাহু। তো এই যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু এই জায়গাগুলোকে বাড়িয়ে দেবে, কারণ বারবার বললাম, ও কিন্তু ভালো কাজ করার সাথে সাথে, ও যেরকম মীন রাশিতে অনেকটা বলতে পারেন কন্ট্রাকশন ছিল ওর মধ্যে, সংকোচন ছিল, তো সেই সংকোচনটা যখনই প্রসারিত হবে নেগেটিভ দিকেও, তখন তার প্রসার ঘটবে। তার ফলে অনলাইন ফ্রড, স্ক্যাম ইত্যাদি এ সময় বৃদ্ধি পাওয়ার যোগ আছে। অর্থ আয় করার নেশা তার মধ্যে এত বেশি কাজ করবে, তার ফলে পারিবারিক সুখ শান্তি এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। পরিবারের মানুষের সাথে তার একাত্মতা, তার স্বাভাবিক যে সম্পর্ক, সেগুলো নষ্ট হবে, এবং সে মনে করবে অর্থ বা সম্পদ বা সেগুলো দিয়ে শুধুমাত্র মানে পরিবারকে রক্ষা করা যায়। পরিবারের প্রিয় ব্যক্তিদের সঙ্গে সময় কাটানোর থেকে সেন্স অফ ইনসিকিউরিটি বেশি হবে, সবসময় টাকা, ধন সম্পত্তি নিয়ে এগুলোকে অ্যাকুমুলেশন করা, একটা অবসেশনের মধ্যে থাকার প্রবণতা কিন্তু তৈরি করে। রাহু অত্যন্ত সেলফ সেন্টার্ড করে দেয়, এবং প্রমোশন, স্টেটাস, অর্থভাগ্য এগুলো হঠাৎ করে আপগ্রেডেশন দেয়, এর ফলে মানুষের মধ্যে অনেক বেশি হটি প্রাউডি নেচার কিন্তু তৈরি হয়। আমি বলবো এর আবেশের মধ্যে আসবেন না যতটা সম্ভব, এবং কালপুরুষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটো ঘর, রবির ঘর এবং শনির ঘর, এবং দুটোই তাদের মূল ত্রিকোণ।
সেখানে রাহু কেতুর অবস্থান থাকবে। সুতরাং প্রত্যেকেই ব্যবহার, সামাজিক জীবন, কোড অফ কন্ডাক্ট, অ্যাক্টিভিটিস এগুলোর মধ্যে যতটা সম্ভব সংযম আনার চেষ্টা করবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের রাহুর এই গোচর অর্থাৎ মীন থেকে কুম্ভতে আসার ফলে যে সার্বিক পরিবর্তন দেবে তার উপর বলে দিই। দেখুন, মেষ লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থান দিয়ে রাহুর এই গোচর সংগঠিত হবে। প্রাথমিক অবস্থায় বৃহস্পতির নক্ষত্রে থাকবে, নবমপতি দ্বাদশপতির নক্ষত্রে, এবং প্রায় 1 বছর বৃহস্পতি এবং রাহু দুজনের মধ্যে পঞ্চম নবম কম্বিনেশনে কিন্তু থাকবে। মধ্যেখানে খুব অল্প কিছু দিনের জন্য, 40-42 দিনের জন্য এই যোগটা কাটবে। কিন্তু তা সত্ত্বেও এই কানেকশন থাকার জন্য বেশ কিছু পজিটিভ অ্যাসপেক্ট, স্পেশালি ফাইন্যান্সিয়াল গেইন, ফাইন্যান্সিয়াল উইন্ডোজ, ফাইন্যান্সিয়াল গেইনের প্ল্যান। এবার রাহু যদি কোনো কারণে নেগেটিভলি, মানে রাহু তো নেগেটিভ, কিন্তু তার যদি ইমপ্লিকেশন, তার নেগেটিভ কাজটা করার জায়গায় যদি সামান্যতম কোনো প্রতিবন্ধকতার জায়গা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইললেজিটিমেট ফাংশনারিজের মধ্যে দিয়েও কিন্তু সেই কাজ সে সংগঠিত করবে, এবং দশা অন্তর্দশা যদি বেটার হয় তাহলে কিন্তু সে কিছুটা গেইন বা প্রফিটও কিন্তু পেতে পারে। সেই যোগও কিন্তু বেশ মাত্রায় রয়েছে। নাম্বার 3 হচ্ছে লং টার্মে যারা বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা ধরুন একাধিক ব্যবসা করছেন। কুম্ভ ইজ অলওয়েজ মাল্টিপ্লিকেশন, একের বেশি সংখ্যাকে মানে দর্শায় আর কি, বিশেষত আর্নিং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মনে করুন কেউ চাকরি করছে, তার সাথে সে সাইডে কোনো একটা বিজনেস করছে, বা বিজনেস করছে আর একটা কোনো নতুন বিজনেস শুরু করলো। নর্মালি এরকম ধরনের কিন্তু টেন্ডেন্সি তৈরি হওয়ার যোগ রয়েছে। প্রফিটের জায়গা যথেষ্ট বেটার আছে, বিশেষত যখন যখন শনি পোস্টিংগত অবস্থা বেটার থাকবে। পোস্টিং মানে তার যে অ্যাকচুয়াল, সেটা এখন আগামী 3.5 বছর মধ্যেখানে কয়েক মাস ব্যতি রেখে মীন রাশিতে অবস্থান করবে। আমি সেই হিসেবে বলছি না, তার নবাংশগত অবস্থান, ছকে তার বলবত্তা, তার গতি, এই সমস্ত কিছুকে যদি এক মাত্রায় যুক্ত করা যায়, তাহলে যেটা হবে যে রাহুর সাপেক্ষে স্যাটার্ন যত বেটার পোস্টেড হবে, এই লাভস্থান বা এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু সে অনেক বেশি অ্যাক্টিভেট করবে। এবং আপনি যে মাত্রায় টেন্টেটিভলি চিন্তা করছেন যে আমার এতটা প্রফিট আসা উচিত, সেটা কিন্তু তার থেকে বেশি আসবে। নাম্বার 4 যে অংশটা, রাহুর যে দৃষ্টি আছে এখানে, মানে পঞ্চম সপ্তম নবম, সেটা মেষের ক্ষেত্রে যে ঘরে পড়বে সেটা হচ্ছে তৃতীয় পঞ্চম সপ্তম। তো সেক্ষেত্রে তৃতীয় ঘরে পড়ার জন্য প্রচুর ট্রাভেল করাবে, বৃহস্পতিও সেখানে থাকবে। কিছু কিছু ট্রাভেল অ্যাবোর্টিভ হবে, খুব একটা ফলপ্রসূ হবে না। নবাংশে যদি পোস্টিং ভালো না থাকে বা দশাগত সিচুয়েশন যদি অতটা মজবুত না থাকে, কিন্তু ভ্রমণ প্রচুর করাবে নতুন জায়গায়, নতুন অ্যাম্বিয়েন্সের মধ্যে। তার সাথে সেখান থেকে কিছু রেকগনিশন, গেইন, এগুলো কিন্তু জাতক জাতিকাকে পেতে সাহায্য করবে। আর পঞ্চম স্থানের অবস্থান, দেখুন 5th হাউসকে আমরা অ্যাকচুয়ালি 5th 9th-কে ভগবানের সাথে যুক্ত করি, লক্ষ্মীনারায়ণ স্থান হিসাবে বলি। তো সেই হিসাবে 5th হাউসে অবস্থান করাকালীন যেরকম মানে দৃষ্টি দেওয়াকালীন তার সপ্তম দৃষ্টি, তো তার যেরকম তার সন্তানাদি আছে তাদের সাথে কিছু ডিফারেন্স অফ ভিউজ হতে পারে, কিছু ইগো প্রবলেম তৈরি হতে পারে। বিশেষত তাদের এজ যদি অন্তত 14-15 বছরের বেশি হয়, তাহলে কিন্তু ব্যাপারটা একটু বেশি রকমই সংগঠিত হবে। কিন্তু মোটের ওপরে কিন্তু এই স্থান থেকে গেইন বা প্রফিট আপনাকে দেবে। রবির ঘর তো উইল বি
প্রোভাইডিং লট অফ প্রফিটেবল আইডিয়াস, যেটাকে কিন্তু কাজে লাগানো যেতে পারে। দেখুন, রাহুর কোনো লিম্বস নেই। রাহু আপনার মাথায় সবসময় এক ধরনের মন্ত্রণা দেওয়া একজন ক্যারেক্টারের মতো কনস্ট্যান্ট আপনার কানের মধ্যে বা মাথার মধ্যে সেই ধরনের চিন্তা তৈরি করবে, যার মাধ্যমে সেটা ফাইন্যান্সিয়াল গেইনকে দর্শায়। তো সেটার কিন্তু যোগ খুব ভালোভাবে দৃষ্ট হচ্ছে। নবম স্থানের দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে, শুক্রর ঘর, সেখানে বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকছে। তার ফলে যারা ব্যবসা করছেন সেখানে কিন্তু গেইন অবধারিত। বিশেষত আমি যে ব্যবসার জায়গাগুলো বলেছি তার সাথে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, বিভিন্ন গেজেট, তার যে বিভিন্ন পার্টস আছে, সেই সমস্ত জায়গাগুলোকে যদি প্রপারলি মানে কাজ করা যায় তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল দেবে। বা ধরুন কোনো এসি রিপেয়ারিং শপ বা ধরুন কোনো মোবাইল রিপেয়ারিং শপ খুব বেটার ফল দেবে। শরীরের ক্ষেত্রে আমি দুটো অর্গানকে বলবো, এক হচ্ছে লিভার, দুই হচ্ছে বাম দিকের কিডনি। আর বয়স যদি মোটামুটি 55-এর বেশি হয়, অর্থাৎ রাহু থার্ড টাইম আপনাকে একই জায়গা দিয়ে সুপার ইম্পোজিশন হচ্ছে আপনার ছকের, তাহলে কিন্তু এই সময়টা আপনি অর্থোপেডিক প্রবলেম, রিউমেটয়েড প্রবলেম বা বাম দিকের লাং থেকেও সাবধান থাকবেন। কোনোভাবে জল আসা বা শরীরে সুগারের ফ্লাকচুয়েশনের জন্য কিছু নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি হওয়া, সেগুলোও কিন্তু আপনার ক্ষেত্রে এ সময় দৃষ্ট হচ্ছে। যাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা বোন ম্যারোতে কোনো সমস্যা আছে তারাও এ সময় কিন্তু সাবধানে থাকবেন। অন্তত প্রথম দিকে ফার্স্ট 4 মান্থস গাড়ি ঘোড়া চালাবেন একটু সাবধানে, বিশেষত আপনি যদি নিজে চালান। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন রাহু 10th হাউস দিয়ে তার গোচর সংগঠিত হবে এবং সেই ঘরের অধিপতি বা ডিসপোজিটর সে আপনার 11th হাউসে রয়েছে। শুক্র বর্তমানে 7-এ রয়েছে, বাট এন্ড অফ দ্য মান্থ অফ মে সে বেরিয়ে যাবে। তো সব দিক থেকে এই যে গোচর সংগঠিত হবে সেটা কিন্তু বেটার পজিশন বলা যায়। দেখুন, যারা অত্যন্ত মেটেরিয়াল দৃষ্টিভঙ্গিতে কোনো কাজ করেন, মানে ছোটবেলা থেকে খুব ক্যালকুলেটিভ, আমাকে এতটা পড়াশোনা করতে হবে, এই পড়াশোনা করে আমাকে এইরকম কোনো টেকনিক্যাল স্টাডিজ বা কোনো কনভেনশনাল স্টাডিজে আমাকে যেতে হবে, বা ধরুন তার মনে হলো যে আমি কোনো এমন কোনো পড়াশোনা করব যেটা আমাকে জীবনে খুব উন্নতির শিখরে নিয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র স্টেটাসটা ইম্পর্টেন্ট নয়, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট কিন্তু মানিও, এবং সেটা সে কত বছরে কত টাকা তার প্যাকেজ আছে সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু ডিপেন্ড করে এবং খুব মেটেরিয়াল অ্যাসপেক্ট বা গ্রোথের দিকে তাকে নিয়ে যায়। এবং যারা যত এই জায়গাটার মধ্যে বেশি ইনভলভমেন্ট থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সেই প্রকৃতির গ্রোথ রাহু কিন্তু দেয়। এবার সেটা যদি বেস হরোস্কোপে যদি দুর্বল রাহু থাকে বা কোনোভাবে যদি ধরুন সেটা এমন কোনো স্টেটে থাকে যেটা বর্তমান গোচরের সাপেক্ষে ঠিক নয়, তাহলে বিষয়টি কিন্তু নেগেটিভ ফল প্রদান করে দেবে, অর্থাৎ যতটা ডিজার্ভিং ফ্যাক্টর সেটা কিন্তু দেবে না। কিন্তু সেটা যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেটার পজিশন দেবে, স্যাটার্নও বেটার পজিশন দেবে। রাহুর যে পঞ্চম দৃষ্টি আছে আপনার সেকেন্ড হাউসে, সেখানে জুপিটারও অবস্থান করছে। তো জুপিটার অবস্থান করছে সেটা অনেকটা ভালো আছে, কিন্তু রাহুর অবস্থান কিন্তু সংসারের খুব কাছের লোকের মধ্যে কিছু বিবাদাত্মক বা জটিল অবস্থা সৃষ্টি করতে পারে, যেখান থেকে ছোটোখাটো ধরুন অল্টারকেশন বা এক ধরনের বাদ বিবাদ হওয়ার মতন প্রবণতা কিন্তু তৈরি করে। এবং সব থেকে বড় কথা, রাহু যে
সপ্তম দৃষ্টি সেটা চতুর্থ ঘরে থাকে, অর্থাৎ যেখানে কেতু অবস্থান করবে, সিংহের ঘর। তো সে কিন্তু আপনার কাজের জায়গায়, আপনার ওল্ড এজ প্ল্যানিং, বা হঠাৎ করে আপনার মনে হলো যে আমি একটা ভালো বাড়ি বানাবো, তো তার প্রপার আর কি জায়গাপত্র বা সেগুলোকে দেখা বা সেগুলোকে প্রপারলি বিচার বিবেচনা করা, সেই সংক্রান্ত কাজও কিন্তু এক্ষেত্রে খুব ভালো মাত্রায় শো করছে। তার সাথে যেটা আছে, কাজের সূত্রে বাইরে থাকার প্রবণতাও কিন্তু অনেকাংশে সেটা তৈরি হচ্ছে। বাট সেক্ষেত্রে স্যালারি বলুন, আপনার পজিশন বলুন, সব কিছু কিন্তু আপনাকে বেটার প্রোভাইড করবে। তো সেটাও ভালো লক্ষণ আছে। এবং 6th হাউসে রাহুর 9th দৃষ্টি আছে। তো সেটা দেখুন, শুক্রের ক্ষেত্রে তুলা বা ধনুর ক্ষেত্রে, বৃষের ক্ষেত্রে 6-8 কম্বিনেশন আছে। তার ফলে নিজের জীবনযাত্রা বা খাদ্যাভ্যাস বা ডিসঅর্ডার্ড লাইফ, নিজের শত্রু তৈরি হয়। নিজের খাদ্যাভ্যাস বা কোনোভাবে কোনো নেশা বা এই জাতীয় বস্তু বা অ্যালকোহল নেওয়ার প্রবণতা, এইগুলোর জন্য তাদের শরীরকে তারা নিজেরা ক্ষয় করে দেয়। কারণ নিজের অ্যাসেন্ডেন্টের লর্ড সে ষড়অষ্টক কম্বিনেশনে বসে থাকে। তো রাহুর দৃষ্টি সেখানে থাকবে, তো সেটাকে কিন্তু কিছুটা এরাডিকেট করবার কিন্তু ও চেষ্টা করবে। তবুও আমি বলবো লোয়ার অ্যাবডোমেন, বিশেষত লোয়ার লিভার, গল ব্লাডার, তার সাথে ধরুন আপনার কোলন পোর্শন, আর ডান দিকের কিডনি, প্রস্টেট পোর্শন, ডান দিকের লাং, নার্ভাস সিস্টেম, সেগুলো দরকার আছে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু লোয়ার লিমসে অর্থোপেডিক প্রবলেম এবং গাইনি প্রবলেম থেকে কিন্তু সাবধান থাকবার প্রয়োজন আছে। প্রচুর ভ্রমণ এবং কাজের সূত্রে রেকগনিশন আপনাকে প্রচুর পরিমাণে দেবে, এবং সর্বাধিক আপনার প্রতিপত্তি, যশ, খ্যাতি সেটা কিন্তু বেশ বৃদ্ধি পাবে। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th হাউস দিয়ে রাহুর গোচর সংগঠিত হচ্ছে। 9th হাউসে রাহুকে আমি প্রথমেই বলেছি, রাহু হচ্ছে বিজাতীয়। রাহু আপনার কৃষ্টি, কালচার, আপনার ধরন, আপনার প্রকৃতি, আপনার সোশ্যাল কালচারাল আসপেক্ট, তার থেকে একটা ডিফারেন্ট জাতীয় সিনারিও তৈরি করে। তার ফলে কর্মসূত্রে যারা ট্রান্সফার, পোস্টিং বা দূরবর্তী স্থানে কাজের চিন্তা করছেন, বা ধরুন ডোমেইন চেঞ্জ করার, শিফট করার চেষ্টা করছেন, তাদের জন্য সব থেকে ভালো সময় কিন্তু আসতে চলেছে। সব থেকে ভালো সময় আসতে চলেছে, এবং সেটা আপনাদের জীবন দিয়ে আপনারা উপলব্ধি করবেন মোটামুটি মে মাসের 3rd উইকের পর থেকে। যদিও রাহু কিন্তু মোটামুটি 6-7 তারিখের পর থেকেই মীন রাশির ঘরের ফল দেওয়া অলমোস্ট কমিয়ে দেবে, এবং তার জায়গায় কুম্ভ রাশির ফল দেওয়ার প্রবণতা কিন্তু অনেকটা অংশে বাড়বে। কিন্তু তার পরেও আমি মোটের উপরে বলছি, যখন ফাইনাল শিফটিংটা হবে তারপরে ফল প্রদানের ক্ষমতাটা অনেক বেশি থাকবে। দেখুন 9th হাউসে রাহুর মতন অবস্থা, 9th হাউস হচ্ছে আপনার ধর্মস্থান, অর্থাৎ আপনার এন্টায়ার লোকাস স্ট্যান্ডাই সমস্ত কিছু ডিপেন্ড করছে। তো সেটাকে কিন্তু একটা আমূল পরিবর্তনের মধ্যে নিয়ে যায়। বহু ক্ষেত্রে আস্তিক থেকে নাস্তিকে পরিবর্তন করে, বা ধরুন আপনার যে এতদিন পর্যন্ত আপনার পরম ভগবান সম্পর্কে যে কনসেপশন ছিল, সেই কনসেপশনকে অন্যদিকে টার্ন করিয়ে দিতে পারে, এমন কোনো ভ্রান্তিকর থিওরি বা এমন কিছুর মাধ্যমে আপনাকে নিয়ে যেতে পারে। রাহু ইলিউশন তৈরি করে, এবং করে আপনার যে বেসিক যে স্টেটটা আছে সেটা থেকে আপনাকে সরিয়ে দেওয়ার সব রকম সাহায্য সে করে। তার ফলে বহু মানুষের মধ্যে চণ্ডতা, উগ্রতা, অনেক ক্ষেত্রে অতিরিক্ত বেশি ক্রোধ, রাগ, বা নিজের কাজ বা কথাকে বলপূর্বক প্রতিষ্ঠা করবার মতন মানসিকতা কিন্তু তৈরি হওয়ার যোগ তৈরি হয়। বাট এক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের ওপরেই রয়েছে, অন্তত 1 বছর তো রয়েছে, এই বৃহস্পতি কিছুটা রাহুকে পরবর্তী 1 বছর কন্ট্রোল করতে পারবে, যার ফলে এই নেগেটিভ প্রবণতার যে মাত্রাগুলো সেগুলো অনেকটা কম হবে।
দেখুন রাহুর সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে থাকছে, যেটা কিন্তু কর্মসূত্রে ছোটখাটো ভ্রমণ, যেহেতু রবির স্থান, এবং রবি যদি কখনো কোনো বড় গ্রহের মূল ত্রিকোণে এসে পড়ে তাহলে কিন্তু সেটা অবশ্যই দূরবর্তী স্থানে ভ্রমণের জায়গাও কিন্তু তৈরি করছে। এটা নবাংশের বিচারে বললাম। তো মোটমাট আপনার ট্রাভেল কিন্তু একদম ইনএভিটেবলি শো করছে। তার সাথে যেটা বেশি পরিমাণে শো করছে সেটা হচ্ছে কাজের জন্য ট্রেনিং, কোনো দূরবর্তী স্থানে গিয়ে কাজের হাল হকিকত সেই সম্পর্কে একটা সরেজমিনে কোনো অফিস আপনাকে পাঠালো, সেটাকে আপনি নিজের চাক্ষুষ করলেন এবং করে একটা সিদ্ধান্তে উপনীত হলেন, এই সমস্ত ব্যাপার, এবং কোম্পানিকে রিপোর্ট দিলেন একটা ভিভিড রিপোর্ট, এই ধরনের কাজও কিন্তু করবার যোগ আছে। অর্থাৎ আপনি অ্যাজ আ স্পটার কাজ করবার কিন্তু খুব বেটার এখানে যোগ দেখা যাচ্ছে। এবং ফিফথ হাউসে দৃষ্টি রয়েছে রাহুর, নবম দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, সেটা নর্মাল গ্রোথ এবং প্রোগ্রেসকে শো করে। সেই জায়গায় কিন্তু রাহু অত্যন্ত বেটার ফল প্রদান করবার মতন জায়গাতে রয়েছে, এবং সেটা আপনার সন্তান, সন্তানের ঘরে সন্তান, নিজের বিবাহ স্থান বা হঠাৎ করে বিবাহ, বা নিজের বাসস্থানের দূরবর্তী স্থানে বিবাহ, নিজের বাসস্থানের দূরবর্তী স্থানে কোনো বাসা নির্মাণ করা, বা ধরুন একটু অত্যাধুনিক মডার্নাইজড কোনো ঘর নির্মাণ করা, যেটা নিজের বাড়ি থেকে মানে কি, আপনাকে আমি বলছি আপনি যে সোশ্যাল কালচারাল আসপেক্টের মধ্যে বড় হয়েছেন তার থেকে একটু ডিফারেন্ট জায়গায় গিয়ে আপনার একটি দ্বিতীয় বাসস্থান তৈরি করবার কিন্তু এখানে প্রকৃষ্ট যোগ দৃষ্ট হচ্ছে, সেটাও কিন্তু সব দিক থেকে বেটার বলেই আমি বলবো। তো যাই হোক, এটা পজিটিভ একটা জায়গা আছে। তাছাড়া রাহুর দ্বিতীয় শনি আছে, সেটা মানে আপনার মিথুনের সাপেক্ষে 10th হাউস। তো 10th হাউসে মিথুনের মানে মিনের ঘরে শনি, মিথুনের ক্ষেত্রে যেহেতু কেন্দ্র ভাব আছে, এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু মানে কোন ভাবে রয়েছে, যেটাকে আমরা মা লক্ষ্মীর স্থান বলে থাকি, এবং শনি যেখানে বসে রয়েছে সেখানে কিন্তু হিউজ রেসপন্সিবিলিটি, তার সাথে আপনাকে কাজের মধ্যে বেশি পরিমাণে উদ্বুদ্ধ করে সেই কাজকে প্রপারলি এক্সিকিউশন করানো, তার ফলে অনেকটা সময় আপনার অফিসে চলে যাওয়া, এবং সেই রকম অ্যাম্বিয়েন্স তৈরি হওয়া, বা বাইরে গিয়ে কাজ করছেন, দেখা গেল কাজের প্রেশারে আপনি বাড়ির লোকের সাথে প্রপারলি কথাই বলতে পারলেন না, এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি হওয়ারও কিন্তু পুরো মাত্রায় যোগ এখানে দৃষ্ট হচ্ছে। সেটা থেকেও কিছুটা টেকনিক্যালি বেঁচে থাকবেন আর কি, পরিষ্কার ব্যাপার, সব কাজ করবেন কিন্তু বেশি তার মধ্যে ইনভলভ হবেন না, যতটুকু দায়িত্বপূর্ণ কাজ সেইটুকু অংশই করবেন আর কি। তার সাথে পিতার স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু নজর রাখবেন। আপনি যদি মধ্যবর্তী স্থানে থাকেন, অর্থাৎ আপনার সন্তানও আছে, পিতাও আছে, তাহলে আপনি প্রক্রিয়েশন এবং ওরিয়েন্টেশনের ফ্যামিলির মধ্যেখানে রয়েছে, এবং ইউ আর দ্য কমন পার্সন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সন্তানদেরও কিন্তু শারীরিক দিক থেকে বা মেন্টাল হেলথের দিক থেকে কিন্তু তাদের ভালো রাখবার চেষ্টা করবেন। প্রচুর ভ্রমণের যোগ আছে, ভোগ্যপণ্য পারচেজের যোগ আছে, মানি অ্যাকুমুলেশনের যোগ আছে অনেক বেশি। শারীরিক ক্ষেত্রে লিভার এবং গল ব্লাডারের দিকে নজর দেবেন। ডান দিকের লাং, কোনো কারণে কোনো সিওপিডি বা এই সংক্রান্ত কোনো সমস্যা, থাইরয়েডের যদি কোনো সমস্যা হয় চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে রাহুর এই গোচর সম্পর্কে বলে দিই। দেখুন, 8th হাউস দিয়ে গোচর সংগঠিত হবে, অর্থাৎ রাহু কেতুর যে অ্যাক্সিস আছে সেটা 8th 2nd কম্বিনেশনে থাকবে কর্কট লগ্নের সাপেক্ষে। দেখুন, অষ্টমের জায়গায় রাহু, সেটার যেটা সব থেকে নেগেটিভ জায়গা, অষ্টম জায়গা হচ্ছে, অষ্টম থেকে যদি পঞ্চমে যান তাহলে সেটা 12th হাউস, অর্থাৎ অষ্টম জায়গার যে গ্রোথ দেয়, যে প্রসপারিটি দেয় ন্যাচারাল, সেটা দ্বাদশ ঘরে গিয়ে
সংগঠিত হয় এবং সেই দ্বাদশ ঘরে বৃহস্পতির গোচর 15ই মে থেকে স্টার্ট হয়ে যাবে। তো যার ফলে বিভিন্ন সাবকনশিয়াস মাইন্ড বা অকাল্ট সাইন্স এই রিলেটেড কাজের প্রতি কিন্তু আপনাকে অনেক বেশি ইনক্লিনেশন দেবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, রাহু প্রপার গুরু খুঁজতে দেয় না, কারণ বৃহস্পতি একমাত্র রাহুকে কন্ট্রোল করতে পারে। তার ফলে বৃহস্পতির যে ন্যাচারাল, ধরুন আমরা পৃথিবী লোকে যে গুরুদেবদের যারা আছেন আর কি, যাদের যে শ্রদ্ধা ভক্তি করি, তারা তো বৃহস্পতির বলতে পারেন রেপ্লিকা স্বরূপ। তো তাকে রাহু না কোনোভাবে কানেক্টেড হতে দেয় না আপনার সাথে, তার ফলে গুরু পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তো যাই হোক না কেন, সেটা যদি প্রপারলি পাওয়া যায়, যারা পাচ্ছেন, ধরুন খারাপ দশার মধ্যেও কোনো না কোনোভাবে ঈশ্বরের আশীর্বাদে সেটা অ্যাকোমোডেটেড হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু প্রায়োরিটাইজ করবেন। তাহলে দেখবেন রাহুর 8th হাউসের প্রভাব অনেকাংশে কমে যাবে। 8th হাউস আমাদের বিভিন্ন রকম গুপ্ত, অকাল্ট, অনেক সময় বিভিন্ন পারভার্টেড রিলেশন, বা অনেক সময় যেগুলো খুব গোপন স্ক্যান্ডেল, যেগুলো খুবই নিম্নমানের, এই ধরনের অনেক ব্যাপার কিন্তু অনেক দেরিতে এসে সেটা প্রপারলি ফোরকাস্ট হয় আর কি, সেই ধরনের প্রবণতাকেও দর্শায়। তো সেটা থেকেও সাবধান থাকার দরকার আছে। নাম্বার 5 হচ্ছে রাহু 8th হাউসে থাকলে, আমি বারবার বলছি যে কুম্ভের ঘর কিন্তু ন্যাচারাল ফাইন্যান্স বা মানির অ্যাকুমুলেশন কখন হবে? যখন প্রয়োজনের থেকে বেশি পয়সার ফ্লো হবে, তখনই মানুষ তার একটা সাবস্ট্যান্সিয়াল পোর্শনকে সে জমাতে পারবে। তো সেই দিক থেকে কিন্তু রাহুর এই অবস্থান আপনাকে কিন্তু মানি প্রচুর দিয়ে দেবে, কিন্তু সেই মানিকে আপনি রাখতে পারবেন না। এক্ষেত্রে একটা স্মোকি ওয়েদারের মতন তৈরি হবে, অর্থাৎ এরকম ধুয়ো বা সল যেটা আমরা বলি, তাকে যেরকম আমরা কোনো জায়গায় আটকে রাখতে পারি না, সে সর্বদা চঞ্চল এবং ছড়িয়ে পড়বার চেষ্টা করে বায়ুর মধ্যে, ঠিক সেরকমই এখানে পয়সা আসবে, কিন্তু যত্র আয় তত্র ব্যয় হয়ে যাবে। তাছাড়াও কিছু অনলাইন ফ্রড বা চিটিং এই জাতীয় জিনিসও কিন্তু হতে পারে। এই ধরনের জায়গা থেকেও কিন্তু সাবধান থাকার দরকার আছে। তদুপরি 4th হাউসের 5th হাউসও হচ্ছে 8th হাউস। তো এক্ষেত্রে জমি বাড়ি 5th হাউস 4th হাউসের দৃষ্টি আছে রাহুর, নবম দৃষ্টি, বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি আছে। তো সেক্ষেত্রে বিভিন্ন দলিল দস্তাবেজ, বিভিন্ন তাদের যে প্রুফ রাইটিং, এগুলো খুব ভালো করে কোনো টেকনিক্যাল মানুষকে দিয়ে একবার প্রুফগুলো দেখিয়ে তারপরে বিভিন্ন সই সাবুত করবেন, বা জমির প্রপার সার্চিং করে তারপরে সেই কাজে এগোবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল প্রদান করবে এবং আপনি এই প্রবলেমগুলোর মধ্যে জড়াবেন না। 2nd হাউসে রাহু দৃষ্টি আছে, যেখানে কেতু বসে থাকবে এবং দ্বাদশে বৃহস্পতি থাকবে। সামান্য দিনের জন্য লগ্নের 1 ডিগ্রির থেকেও কম অংশে ঢুকে আবার রিভার্ট ব্যাক করে ও আবার মিথুনে চলে যাবে। তো তার পরিপ্রেক্ষিতে পরিবারের মধ্যে বিবাদাত্মক কথা বলার প্রবণতা তৈরি হবে এবং স্পাউসের ফ্যামিলির সাথেও কিন্তু বিভিন্ন বিবাদ বিসম্বাদ, না এমন কিছু কথাবার্তা যে কথাগুলো বলবার কোনো প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও আপনি বলে দেবেন বা আপনাকে দিয়ে বলিয়ে দেবে, যার ফলে বিবাদের যে মাত্রাটা সেটা অনেকটা বেশি পরিমাণে কিন্তু বেড়ে যাবে। এক্ষেত্রে সেটা থেকেও যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করবেন আর কি। স্পাউসের কিন্তু এর সময় কম্পারেটিভলি ডেভেলপমেন্ট হবে। অনেক সময় সেই ডেভেলপমেন্ট সোজা পথে না হয়ে একটু টুইস্টেড কোনো পথেও কিন্তু হতে পারে। আমি ইললেজিটিমেট বলিনি, আমি বলেছি সামান্য বাঁকা পথে হতে পারে। তো সেই ধরনের ব্যাপারটা যদি আপনার মধ্যে ইগোর সৃষ্টি করে যে আপনার হচ্ছে না, আপনার স্পাউসের হচ্ছে সেই কাজটা, সেই ব্যাপারগুলো থেকে কিন্তু সংসারের মধ্যে কোনো রকম অশান্তি, ঝগড়া ঝামেলা সেগুলো না করাই বাঞ্ছনীয়। তাহলে কিন্তু পরিবারের
বাঁধন খুব বেশি মাত্রায় আলগা হবে, যেখান থেকে বৃহস্পতির ফলও কিন্তু পজিটিভ পাওয়া যাবে না। লাংস থেকে সাবধান রাখবেন, স্প্লিন এবং লিভার থেকে, আর শোল্ডারের অর্থোপেডিক অংশ থেকে সাবধান থাকবেন। সাইনাসের যাদের সমস্যা আছে, নস্ট্রিলে যাদের সমস্যা আছে, সেদিক থেকেও সাবধান থাকার চেষ্টা করবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন রাহু এবং কেতুর অ্যাক্সিস সিংহ এবং কুম্ভের জাংচারের উপরে অবস্থান করছে, এবং সিংহ থেকে 180 ডিগ্রি দূরে অর্থাৎ কুম্ভের ঘরে রাহুর গোচর সংগঠিত হবে। 7th হাউসে রাহুর গোচরকে ভালো মন্দ মিশিয়ে বলা হয়েছে। ভালো কি দেবে? এই ঘরের যে প্রকৃতি অর্থাৎ সপ্তম ভাবের যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুসারে রাহু কিছুটা ম্যাটেরিয়াল আসপেক্ট বা প্রসপারিটি তৈরি করবে। সেটার মধ্যে অর্থ, মান সম্মান, যশ খ্যাতি সেটা কিছুটা তৈরি করবে, কিন্তু ফ্যাক্টর হচ্ছে সেটা বহন করবার জন্য কিন্তু সেই শোল্ডারও থাকা দরকার, না হলে কিন্তু সেটা পরিষ্কার ভাষায় সেটা থাকবে না, সেটা গা থেকে বেয়ে পড়ে যাবে। তো সেই ধরে রাখার মতন ক্ষমতাও রাখতে হবে। রাহু কিন্তু যখন কারোর উপরে অবসেশন বা তার প্যাশন এবং অবসেশনের অ্যাক্টিভিটিসটা অত্যন্ত বেশি পরিমাণে বাড়িয়ে দেয়, তখন কিন্তু মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়, এমন কিছু কাজ তাকে দিয়ে করিয়ে দেয় নিত্য নৈমিত্তিক, যেটা কিন্তু সে নর্মাল ওয়েতে করে না, অর্থাৎ তার মধ্যে এক ধরনের বিকৃতির সৃষ্টি করে। তো 7th হাউস হচ্ছে আপনি ব্যতি রেখে যত কিছু আপনার সাথে যুক্ত রয়েছে তার সব কিছু 7th হাউস দিয়ে ডিনোট করা যায়। আপনার সামাজিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার কর্মজীবন, আপনার পড়াশোনা, এডুকেশনের লাইফ, এভরিথিং, আপনার যদি কোনো হবি থাকে সেই সংক্রান্ত জীবন, সব জায়গাতেই যে মেটেরিয়াল পোর্শন আছে সেখানে কিন্তু রাহু অ্যাম্প্লিফিকেশন তৈরি করবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে রাহু কেতুর যেহেতু একেবারে ডিগ্রির মধ্যে অবস্থান করছে, 180 ডিগ্রির মধ্যে অ্যাসেন্ডেন্ট অবস্থান করছে, সেহেতু কিন্তু সেটি পরিষ্কারভাবে জেনে রাখুন, সেটি কিন্তু পরিবারে অশান্তি, বৈবাহিক অশান্তি বা বিবাহকে ডিলে করা, ডেফার্ড করা, বা কোনো ভালো সম্বন্ধ সেটা প্রায় ঠিক হয়ে ব্যাপারটা কোনো কারণে নাল অ্যান্ড ভয়েড হয়ে যাওয়া, এই ধরনের প্রবৃত্তি কিন্তু তৈরি করে। যদিও বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম স্থানে থাকবে, কিন্তু তা সত্ত্বেও, এবং নবম দৃষ্টি বৃহস্পতির আপনার সপ্তম স্থানে থাকবে, কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও আমি বলছি যে রাহুরও যেহেতু অবস্থান থাকবে আপনার 3rd হাউসের উপরে, এবং জুপিটারের ওপরেও থাকবে, 11th হাউসের ওপরেও থাকবে, এবং মধ্যেখানে আপনার অ্যাসেন্ডেন্টের উপরেও থাকবে, তার ফলে রাহু কিন্তু আপনাকে ভ্রমিত করতে পারে, কোনোভাবে মিসজাজ করিয়ে দিতে পারে, বা উল্টো পথে নিয়ে চলে যেতে পারে, বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিতে পারে, ইন দ্য সেন্স কারোর কথা বা মতবাদকে বিলিভ না করা, সেটার থেকে নিজেকে একটু সেপারেট করে রাখা, এই ধরনের মানসিকতাও কিন্তু তৈরি হওয়ার যথেষ্ট পরিমাণে যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। সেটা থেকে কিন্তু সাবধান থাকার প্রয়োজন রয়েছে। দেখুন শনির 3য় দৃষ্টি 10ম স্থানে রয়েছে, রাহুর দৃষ্টি একাদশে রয়েছে, এবং সেখানে বৃহস্পতিও গোচর করবে। তার ফলে কর্ম এবং কর্ম থেকে প্রফিট আপনাকে দেবে, কিন্তু ফ্যামিলি থেকে কিন্তু অনেকটা সেগ্রিগেটেড করে রাখবে। ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু আপনাকে নিত্য নৈমিত্তিক দিতে থাকবে, এবং বৃহস্পতির সাথে রাহুর যতদিন কম্বিনেশন থাকবে ততদিন কিন্তু কম্পারেটিভলি নেগেটিভিটিটা কম দেবে, কিন্তু তারপরে কিন্তু নেগেটিভ আসপেক্টটা মানে 2026-এর মোটামুটি জুন মাসের পর থেকে পরবর্তী 5.5 মাস যে সময় যাবে, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সাবধানতা নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ লগ্নের দ্বাদশে তখন বৃহস্পতিও চলে আসবে। তো সেই হিসাবে যতটা সম্ভব প্রিকশনারি মেজার, হেলথ ওয়াইজ, সোশ্যাল কাজের জায়গায় নেওয়া। শনি যখন কোনো 10th হাউসে দৃষ্টি দেয়, শনি তখন যেটা করে
এক ধরনের মেস তৈরি করে কাজের ক্ষেত্রে, মানে হিউজ প্রেশার অ্যান্ড রেসপন্সিবিলিটি স্যাটার্ন দিয়ে দেওয়ার চেষ্টা করে। সেটা বহু মানুষই আছে, স্যাটার্নেরই ব্যাপক রেসপন্সিবিলিটি কিন্তু নেওয়ার মতন ক্ষমতা তার থাকে না। তার ফলে সে মানুষ কিন্তু ফাম্বল করে ফেলে, সে মানুষ কিন্তু সেই কাজের অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজের পরিমাণ দেখে সে দ্রুত শুরু করে এবং মধ্যেখানে আসার পর সে বুঝতে পারে সে ঠিক পথে কাজ করেননি। তো এই ধরনের তাদের বিভিন্নভাবে বলতে পারেন ডেফামেশন করবার কিন্তু একটা চেষ্টা রাহু করে যেতে থাকে। এই সময় বিভিন্ন ব্যাংক থেকে যদি কোনো লোন নিয়ে কোনো বিজনেস শুরু করতে চান এবং সেটা খুব বড় লোন, সেই সংক্রান্ত কাজ কিন্তু খুব ভালোভাবে সংগঠিত হবে। যাদের ক্ষেত্রে ব্লাড সুগারের সমস্যা আছে, প্যানক্রিয়াসে উইকনেস আছে, প্যানক্রিয়াসে কোনো ক্রনিক ডিজিজ আছে, তারা সাবধান, ইউরিনারি ব্লাডার এবং প্রস্টেট থেকে সাবধান থাকবেন। আর হচ্ছে লিভার যাদের ক্ষেত্রে ফ্যাটি আছে, বাল্কি আছে, তারা কিন্তু ডক্টরসদের যে প্রিকশনারি মেজার, খাওয়া দাওয়া, ওষুধ, সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য রাহুর এই গোচর, মানে কুম্ভ রাশিতে গোচর নিয়ে বলে দিই। দেখুন, ষষ্ঠ স্থান দিয়ে রাহুর গোচর সংগঠিত হবে পরবর্তী 1.5 বছরের জন্য। তো একদম বেসিক অ্যাস্ট্রোলজির বইতে দেখবেন বলা আছে যে পাপ গ্রহ, পূর্ণ গ্রহ, এসব অনেক রকম কথা বলা আছে। তো পাপ গ্রহের ক্ষেত্রে রাহুকে ধরা হয়েছে, শনিকেও ধরা হয়েছে একটা অদ্ভুতভাবে, এবং সেটা কিন্তু কোনোদিন সনাতন অ্যাস্ট্রোলজির মধ্যে কোথাও বলা নেই। পাপ গ্রহ, স্যাটার্নের পাওয়ার নেওয়ার মতন ক্ষমতা বহু মানুষের কম থাকে বলে সেটাকে মানে একটা নেগেটিভলি ইম্পোজিশন করা হয়েছে। তার সাথে আরও অনেক কিছু লৌকিক আচার আছে যেগুলোর কারণেও কিন্তু এগুলোর হয়েছে। শাস্ত্রগত এর কোনো পুষ্টিকরণ করা কখনো হয়নি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই পাপ গ্রহ যখন কোনো নেগেটিভ স্থান, বিশেষত ষষ্ঠ, দ্বাদশ, তৃতীয়, এখান দিয়ে অবস্থান করে বা গোচর করে, তখন কিন্তু সেটা ভালো হিসাবেই ধরা হয়। তো এক্ষেত্রে কন্যার ক্ষেত্রে যেটা সব থেকে বড় আছে, আমাদের ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের রোগ ঋণ শত্রুর ঘর, আমাদের হিউজ রেসপন্সিবিলিটির ঘর, আমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের চিকিৎসা, খাওয়া দাওয়া, তাদের সম্পূর্ণ লুক আফটার করার যে গুরু দায়িত্ব পরের জেনারেশনের থাকে, সেই সংক্রান্ত সমস্ত দায়িত্বকে দর্শায়। যারা বাচ্চা আছে তাদের হায়ার এডুকেশন, ফরেন এডুকেশন, সেটাকে দর্শায়। তার সাথে আমাদের কর্মস্থান, বিশেষত যারা সার্ভিস রিলেটেড ফাংশনারিজ করেন, কাজের সাথে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল দেওয়ার অবস্থা তৈরি করে। এবং দৈনন্দিন কাজকর্মের সাথে যুক্ত থাকারও একটা প্রবণতা কিন্তু এক্ষেত্রে তৈরি হয়। তো এই সমস্ত বিষয়টাই কিন্তু রাহু এক্ষেত্রে পজিটিভভাবেই দেখবে। বিশেষত বারবার বলেছি, ওর কাজ হচ্ছে নেগেটিভ পজিটিভ বলে নয়, যে কোনো পজিটিভ জিনিসকে কমিয়ে দেওয়া, নেগেটিভ জিনিসকে বাড়িয়ে দেওয়া। কিন্তু যেহেতু এই ঘরের প্রবৃত্তি, ষষ্ঠ ঘরের প্রবৃত্তিটাই নেগেটিভ, সেই জন্য এখানে কিছু পজিটিভ ফল প্রদান, পজিটিভ মানে নেগেটিভিটির পরিমাণটা কমবে, তার ফলে ইট অ্যাপিয়ার্স টু বি টু সাম এক্সটেন্ট পজিটিভ সিনারিও। তার ফলে কাজের জায়গা, আপনার শারীরিক সিচুয়েশন, যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, বা ধরুন আপনার এনমিটি যদি কারোর সাথে থাকে, সেই সংক্রান্ত জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট রিলিফ দেওয়ার রাহু চেষ্টা করবে। ফাইন্যান্সিয়াল গ্রোথও দেবে। এখান থেকে 5th হাউস সরাসরি আপনার 10th হাউসকে দেখছে, যেখানে বৃহস্পতি গোচর করছে, এবং তারপরে আপনার 7th হাউসে, আপনার 12th হাউসে একটা 7 দৃষ্টি আছে, যেটা এক্সপেন্ডিচারকে শো করছে, এবং
তার সাথে অস্থি সংক্রান্ত, বিশেষত কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশে অস্থি সংক্রান্ত কিছু ক্রনিক সমস্যা সৃষ্টি করছে। আর 3 নম্বর যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাহুর এবং বৃহস্পতি দুটোই আপনার অ্যাসেন্ডেন্টের দ্বিতীয় অবস্থান, মানে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। তো বৃহস্পতি এক্ষেত্রে 4th হাউস 7th হাউসের লর্ড, সে যদি আপনার দ্বিতীয় দৃষ্টি দেয়, সে কিন্তু আপনার ইনকামের জায়গাকে রেইজ করবে। পরিবারের মধ্যে আপনি কিন্তু একটা পিভোটাল রোল প্লে করবেন। শুধু তাই নয়, পরিবারের সকলের সাথে একটা সলিডারিটি তৈরি হবে। শুক্রের ঘর, সুতরাং রাহুর দৃষ্টিও সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, আপনাকে অনেক খরচ, তার সাথে অনেক বেশি রকম বার্ডেন নিয়ে শান্তি, এই ধরনের ব্যাপারগুলো থাকবে। কিন্তু আপাতত একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সিচুয়েশন কিন্তু আপনি অবশ্যই এখান থেকে পাবেন। স্পাউসের সাথে সম্পর্ক একটু বেটার রাখবেন, বিশেষত ডিসেম্বর পর্যন্ত। এখানে কিন্তু খুব ইগো রিলেটেড সমস্যা তৈরি হবে। মঙ্গলও দ্বাদশে এসে প্রবেশ করবে কেতুর সাথে, এবং তারপরে অ্যাসেন্ডেন্ট, এই দুটো ঘরে প্রায় 3.5-4 মাস ধরে মঙ্গলের গোচর হবে। তো পুজো পর্যন্ত চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের পার্সোনালিটি, নিজের কোড অফ কন্ডাক্ট, এগুলোকে কন্ট্রোল রাখা। সন্তানের জায়গাও কিন্তু ভালো গ্রোথ দেখাচ্ছে। তার ফরেন এডুকেশন, হায়ার এডুকেশনের কিন্তু যোগ, অর্থাৎ প্রসপারিটির যোগ কিন্তু শো করছে। শারীরিক জায়গায় বলে দিই, যদি গল ব্লাডারের সমস্যা থাকে, অ্যাপেন্ডিক্সের সমস্যা থাকে, বা ফিমেলদের ক্ষেত্রে যদি ওভারি ইউটেরাসের সমস্যা থাকে, তাহলে কাল বিলম্ব না করে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে লাংসে সমস্যা আছে, এন্ডোক্রিন গ্ল্যান্ডসে সমস্যা রয়েছে, বা ধরুন অর্থোপেডিক জায়গা, বিশেষত হাঁটু এবং কোমরে সমস্যা রয়েছে, তারাও কাল বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। বাঁদিকের চোখ থেকে কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন, লেফট আই থেকে। আমি আজকে আলোচনা এর বেশি আজ করতে পারবো না, কারণ যে টাইমে এসে পৌঁছেছি এর থেকে আর এক্সটেনশন করা যাবে না। বাকি যে 6টা রাশি থাকলো, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, অর্থাৎ তুলা থেকে মীন পর্যন্ত রাহুর এই গোচর সংগঠনকালে, সেটা আমি কালকে করে দেব, যাতে আপনারা সেটা সত্তর পেয়ে যান। আমি চেষ্টা করছি, আমি বলেছিলাম যে মে মাসের অন্তত 2nd উইক পর্যন্ত আমার একটা প্রবলেম হবে আপলোডিং বা এই সংক্রান্ত জায়গা, তারপরে আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হবে। তো সেই জায়গাটা ঠিক হতে চলেছে, আর হয়তো দিন 10 সময় লাগবে। যাই হোক, আজকে অনেকগুলো ইন্টারাকশন গেছে, আমি কালকে ব্যাপারটা পুরোটা আপলোড করে দেবো, বাদ বাকি 6টা রাশি। ভালো থাকবেন।